আমি কালই আরাধ্যাকে বিয়ে করব। রিশাদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর হতবাক কণ্ঠে বলেন, এটা কি ঠিক করছেন? এই সময় বিয়ে করবেন, যখন আপনাকে নজরদারিতে রাখা হবে, যখন কেউ জানেই না কোথায় নিয়ে যাওয়া হবে আপনাকে, কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, তখন একটা মেয়েকে এই অনিশ্চয়তায় ফেলে বিয়ে করতে চাইছেন? ঈশানের চোখ দুটো অদ্ভুতভাবে ঝলসে উঠল, যেন এই প্রশ্নের উত্তর তিনি আগেই ঠিক করে রেখেছিলেন। আরাধ্যা আমার চলে যাওয়াটা সহ্য করতে পারবে, কিন্তু তার বাবার আসল চেহারাটা জানলে সে একেবারেই ভেঙে পড়বে, নিঃস্ব হয়ে যাবে। আমি চাই না সে এটা জানুক। আরাধ্যাকে আমার বাড়িতে রেখে যেতে পারলে অন্তত আমি নিশ্চিন্ত থাকব, সে নিরাপদে আছে। রিশাদ হতাশ গলায় বললেন, কিন্তু পরে যখন জানতে পারবে তখন কি হবে? যদি মনে করে আপনি তাকে বোধহয় ব্যবহার করেছেন, যদি বিশ্বাস হারিয়ে ফেলে? ঈশান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর হালকা হাসলেন। সেই হাসিতে ক্লান্তি, যন্ত্রণা আর এক রকমের দৃঢ়তা লুকিয়ে ছিল। আমার জীবনটা কি কখনোই স্বাভাবিক ছিল রিশাদ? আজ না হোক কাল আমাকে তো যেতেই হতো। এই কাজের মধ্যে সিকিউরিটি বলে কিছুই নেই, বরং এই সময়টাতে ওকে নিরাপদ রাখতে পারলে সেটাই হবে আমার শান্তি। রিশাদ মাথা নাড়িয়ে বললেন, আপনি নিশ্চিন্ত? ঈশান এবার গভীর গলায় বলল, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আজ রাতেই আমি আরাধ্যাকে নিয়ে কথা বলবো, কাল সকালেই আমাদের বিয়ে হবে। গাড়ির মধ্যে আবারও নীরবতা নেমে এলো। বাইরে রাতের বাতাস আরো ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু ঈশানের মন আগুনের মতো জ্বলছে, কারণ তিনি জানেন তার সামনে অপেক্ষা করছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। ঈশান যখন রাতে বাড়িতে ফিরে এলো, তখন পুরো বাড়ি জুড়ে এক ধরনের অদ্ভুত উত্তেজনা। তার মা, খালা, চাচি সবাই যেন আনন্দের স্রোতে ভাসছে। আর হবেই বা না কেন? ছেলে যে নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছে, এটা তো তাদের কাছে স্বপ্নের মতো। কেউ কল্পনাও করতে পারেনি ঈশান এইভাবে রাজি হবে। আরাধ্যার বাড়িতে সংবাদ রাতেই পৌঁছে গেল আরাধ্যার বাড়িতে। প্রথমে তারা কিছুটা আপত্তি করেছিল, সময় চেয়েছিল, কিন্তু ঈশানের পরিবারের চাপে তারা হার মানতে বাধ্য হয়। এত তাড়াহুড়ো কেন? আরাধ্যার মা কিছুটা উদ্বিগ্ন হয়েই বলেছিলেন। সময়ের কথা বলছেন? সময় তো হাতে নেই, ঈশানের এক আত্মীয় বললেন দৃঢ় কণ্ঠে। এমনকি আরাধ্যার বাবাও চুপচাপ ছিলেন। তিনি জানেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। তার চারপাশের দেওয়াল ভেঙে পড়তে চলেছে। এদিকে আরাধ্যা কিছুটা হতভম্ব। তার কাছে সবকিছু যেন এলোমেলো লাগছে। এত দ্রুত কেন সবকিছু হচ্ছে? কেন সবাই এতটা উৎসাহী? কেন তার মনে হচ্ছে কেউ কিছু লুকাচ্ছে? ঈশানের অস্থিরতা। ঈশান নিজেও ভালো নেই। তার মাথায় রাজ্যের চিন্তা। কালকের পর হয়তো আর এখানে পাওয়া যাবে না তাকে। তাকে হয়তো নজরদারিতে রাখা হবে, হয়তো একেবারে গোপনে কোথাও পাঠানো হবে। আরাধ্যা যদি জানতে পারে তার বাবার আসল পরিচয়, সে কি নিজেকে সামলাতে পারবে? সারাক্ষণ এই একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে জানে তার সিদ্ধান্ত সঠিক। সে আরাধ্যাকে ভালো রাখতে চায়, সুরক্ষিত রাখতে চায়, কিন্তু তার ভয় হচ্ছে আরাধ্যা কি তাকে বুঝবে? সে কি মেনে নেবে এই তাড়াহুড়োর বিয়ে, নাকি আজীবনের মতো ঘৃণা করে বসবে? রিশাদের আপত্তি। রিশাদ একটু দূরেই দাঁড়িয়েছিল। সে অনেকক্ষণ কিছু বলছিল না। অবশেষে বলে উঠল, স্যার, আপনি কি নিশ্চিন্ত এটা সঠিক সিদ্ধান্ত? ঈশান এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি জানি আরাধ্যা কষ্ট পাবে, কিন্তু সে যদি এখন এই সব জানতে পারে তাহলে সে নিজেকে সামলাতে পারবে না। আমি চাই অন্তত সে নিরাপদ থাকুক। আমি থাকি বা না থাকি, সে যেন ভালো থাকে। ঋষাদ দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু স্যার, যদি সে জানতে পারে আপনি তাকে অন্ধকারে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আমাকে ভুল বুঝবে, কিন্তু সময়ই সব ঠিক করে দেবে। আমি অন্তত জানি আমি তাকে রক্ষা করার জন্যই এটা করছি। ঋষাদ আর তর্ক করল না। সে জানে ঈশান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শেষ রাতের প্রস্তুতি। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। আরাধ্যার খালামণি তখনও পৌঁছাতে পারেননি, কিন্তু রিহান সবকিছু জেনে গেছে।
ঈশান তাকে আগেই জানিয়ে রেখেছিল। কাল আমি চলে যাব, তুমি ওর পাশে থাকবে রিহান। আপনার কথায় কি কখনো ফেলেছি? ঈশান একবার দীর্ঘশ্বাস ফেলল। এত কিছু ভেবে নেওয়ার সময় নেই। বিয়ের আগের মুহূর্ত, ঘর ভর্তি আত্মীয় স্বজন, আশেপাশে সবাই টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে। কেউ কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ মুচকি হাসছে, আবার কেউ চোখের জল নিয়ে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, বরপক্ষ, আপনারা সবাই সাক্ষী থাকুন আজকেই এই পবিত্র অনুষ্ঠানে। বর জনাব ঈশান মির্জা, পিতা মোস্তাক আহমেদ মির্জা, ঠিকানা ঢাকা, বাংলাদেশ, স্বেচ্ছায় সজ্ঞানে মোহরানা 5 লক্ষ টাকা নগদ, 20 ভরি স্বর্ণ এবং 10 লক্ষ টাকা বাকিতে গ্রহণ করে কনে জনাবা আরাধ্যা হোসেন, পিতা আমজাদ হোসেন, ঠিকানা ঢাকা, বাংলাদেশকে শরীয়ত মোতাবেক বিবাহ করতে সম্মত হয়েছেন। তিনি ঈশানের দিকে তাকিয়ে বলেন, জনাব ঈশান মির্জা, আপনি কি এই বিবাহ কবুল করছেন? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, কবুল। 3বার প্রশ্নের পর একই জবাব আসলো, কবুল। কনে পক্ষের কবুল। এবার কাজী সাহেব আরাধ্যার দিকে তাকালেন। কনে পক্ষ, আপনারা সবাই সাক্ষী থাকুন। কনে জনাবা আরাধ্যা হোসেন, পিতা আমজাদ হোসেন, ঠিকানা ঢাকা, বাংলাদেশ, স্বেচ্ছায় ও সজ্ঞানে মোহরানা 5 লক্ষ টাকা নগদ, 20 ভরি স্বর্ণ এবং 10 লক্ষ টাকা বাকিতে গ্রহণ করে বর জনাব ইহসান রহমান, পিতা মোশতাক আহমেদ রহমান, ঠিকানা ঢাকা, বাংলাদেশকে শরীয়ত মোতাবেক বিবাহ করতে সম্মত হয়েছেন। আরাধ্যার চোখ নিচের দিকে নামানো, শ্বাস ভারী হয়ে আসছে। কাজী সাহেব বললেন, জনাবা আরাধ্যা হোসেন, আপনি কি এই বিবাহ কবুল করছেন? আরাধ্যা চুপ করে আছে, চোখের নিচে নামানো। চারপাশে গুঞ্জন শুরু হলো। কাজী সাহেব আবারও বললেন, আপনি কি এই বিবাহ কবুল করছেন? আরাধ্যার হাত শক্ত হয়ে এলো, তার বুক ধুকপুক করছে। এক মুহূর্ত চুপ থাকার পর আস্তে করে সে বলল, কবুল। কাজী সাহেব শেষবারের মতো আবারও বললেন, আপনি কি এই বিবাহ কবুল করছেন? এইবার আরাধ্যার চোখটা বন্ধ করে একটু গভীর শ্বাস নিল, তারপর স্পষ্ট স্বরেই বলল, কবুল। বিয়ে সম্পন্ন। কাজী সাহেব ঘোষণা করলেন, সকল সাক্ষীদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হলো। আল্লাহ এই বন্ধন মজবুত রাখুন, আমিন। এবার রেজিস্ট্রি খাতায় স্বাক্ষরের পালা। আরাধ্যার হৃদয় অজানা অনুভূতিতে কেঁপে উঠল। নতুন জীবনের এক অনিশ্চয়তা শুরু। সে কি আসলে সবার কথা শুনে ঠিক করলো, নাকি জীবনের সব থেকে বড় ভুল এটাই হলো? নিউ ইয়র্ক বর্তমান। নিউ ইয়র্কের ব্যস্ত শহর এখনো আলোয় ঝলমল করছে। গাড়িগুলোর হেডলাইট ফ্ল্যাশ করে যাচ্ছে, রাস্তার ধারে কফির ধোঁয়া উঠছে, আর প্রচন্ড ঠান্ডার মধ্যে লোকে দ্রুত হাঁটছে। হঠাৎ রিহানের ফোনটা ভাইব্রেট করলো। একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন এই বিশাল শহর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। স্ক্রিনে ভেসে উঠল লিসার কল। রিহান দ্রুত কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, রিহান, আমি জানি না কি হলো, কয়েক মিনিট আগে আরাধ্যার একটা ফোন পেল, তারপর যেন তাড়াহুড়ো করে ইউনিভার্সিটির গেটের দিকে দৌড় দিল। আমি ডাকলাম, কিন্তু সে শুনল না। এরপর এরপর একটা কালো এসইউভি সামনে এসে দাঁড়ালো। দরজা খুলল আর 1 সেকেন্ডের মধ্যে ওকে ভেতরে টেনে নিল। লিসার কণ্ঠ আতঙ্ক কাঁপছিল, কিন্তু ফোনের এপাশে বসে থাকা রিহান, ঈশান আর রিশাদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। গাড়িটা দেখতে কেমন ছিল? কোনো নাম্বার প্লেট মনে আছে? নাম্বার প্লেট ভালোভাবে দেখিনি, কিন্তু গাড়িটি ছিল কালো এসইউভি, টিনেড গ্লাস, আর ওরা খুব দ্রুত চলে গেছে। আমি কিছুই বুঝতে পারিনি। ঈশান এক লাফে উঠে দাঁড়ালো। তার চোখে মুহূর্তের জন্য যেন এক ভয়াবহ শূন্যতা দেখা দিল। তারপরই সে পুরোপুরি বদলে গেল, ঠান্ডা, হিসেবি আর ভয়ঙ্কর দৃঢ়। সে দ্রুত ফোনটা বের করলো, আঙ্গুলগুলো স্ক্রিনের ওপরে দ্রুত নাচতে লাগলো। রিশাদ গম্ভীর কণ্ঠে বলল, আমাদের এক মুহূর্তও নষ্ট করা যাবে না।
নিউ ইয়র্কের সিকিউরিটি ক্যামেরাগুলো একেবারে কাজে লাগাতে হবে। ঈশান ইতিমধ্যে তার সোর্সদের মেসেজ পাঠিয়ে দিয়েছে, আমি লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি। ওর ফোন এখনো অন থাকলে সহজে বের করতে পারবো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখ কঠিন হয়ে গেল। ঠোঁট দুটো দৃঢ়ভাবে চেপে ধরে বলল, ওর ফোন বন্ধ হয়ে গেছে। রিহান চোয়ালটা শক্ত করলো। এটা কেবল হুট করে ঘটে যাওয়া অপহরণ নয়, এটা পরিকল্পিত। রিশাদ দ্রুত ফোনটা বের করলো। আমি এনওয়াইপিডি আর সঙ্গে যোগাযোগ করছি, ট্রাফিক ক্যামেরাগুলো চেক করতে হবে। ঈশান ঠান্ডা কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে এটা ব্যক্তিগত কিছু নয়, এর পেছনে আরো বড় কোনো কারণ আছে। আরাধ্যাকে টার্গেট করা হয়েছে। এক মুহূর্তের জন্য তিনজনের মধ্যে নীরবতা নেমে এলো। তারপর রিহান আর কোনো কথা না বলে দ্রুত গাড়ির চাবি তুলে নিল। এক মুহূর্তও নষ্ট করা যাবে না, আমাদের বের হতে হবে এখনই। তিনজনই দ্রুত বেরিয়ে গেল। নিউ ইয়র্কের তীব্র শীতের বাতাসে অজানা এক অনিশ্চিত যুদ্ধের সূচনা হলো। তাদের জানা ছিল না এই যুদ্ধ কেবল তাদের বিরুদ্ধে নয়, বরং তাদের পেছনে ছায়ার মতো লুকিয়ে থাকা কারোর পরিকল্পনার অংশ মাত্র। নিউ ইয়র্কের উজ্জ্বল আলোগুলো তখনও জ্বলছিল, কিন্তু চারপাশের ব্যস্ততা যেন তাদের জন্য থমকে গেছে। রাত গভীর হচ্ছে, অথচ আরাধ্যার কোনো খোঁজ নেই। ঈশান, রিহান আর রিশাদ দিনের আলো থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেছে। সব সোর্স কাজে লাগানো হয়েছে। ট্রাফিক ক্যামেরা ফিড, এনওয়াইপিডির মাধ্যমে নিউ ইয়র্কের ট্রাফিক ক্যামেরাগুলোকে স্ক্যান করা হয়েছে। এসইউভি এর গতিপথ বের করার চেষ্টা চলছে, কিন্তু গাড়ির নাম্বার প্লেট না থাকায় সুনির্দিষ্ট লোকেশন পাওয়া যাচ্ছে না। ড্রোন সার্ভাইলেন্স, ঈশানের এক পরিচিত লোক যার প্রাইভেট ড্রোন সার্ভিস আছে, সে শহরের নির্দিষ্ট জায়গাগুলোতে ড্রোন উড়িয়ে কিছু সন্দেহজনক চলাফেরা পর্যবেক্ষণ করছে। সাইবার ট্র্যাকিং, ঈশানের এক বিশেষ সোর্স অ্যালেক্স একজন দক্ষ হ্যাকার। সে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও ডেটাবেজ হ্যাক করে এসইউভি এর গতি বের করার চেষ্টা করছে। আন্ডারগ্রাউন্ড কানেকশন, রিশাদ তার ক্রাইম ইনফরমারদেরকে এর মাধ্যমে নিউ ইয়র্কের অপরাধ চক্রের ভেতর খোঁজ নিচ্ছে, কারণ এমন নিখুঁত অপহরণ কেবল সাধারণ অপরাধীদের কাজ নয়। স্যাটেলাইট ট্র্যাকিং, ঈশান তার সংযোগ ব্যবহার করে সরকারের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে স্যাটেলাইট ডেটা বের করার চেষ্টা করছে। যদি এসইউভি এর গতিবিধি দেখা যায়, কিন্তু এখনো কিছু মেলেনি। সারাদিন ধরে একটানা খোঁজাখুঁজি, টেনশন আর হতাশা ঈশানের শরীর ও মন দুটোই নিংড়ে ফেলেছে। সাধারণত সে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মাথা ঠান্ডা রেখে বিশ্লেষণ করতে পারে, কিন্তু আজ আজ সে অসহায় বোধ করছে। তার চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, ঠোঁট চেপে রাখা, কপালের শিরাগুলো চওড়া হয়ে আছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেও কিছুই করতে পারছে না, হাত কাঁপছে না, কিন্তু মনের ভেতর প্রবল ঝড় বইছে। রিহান তার কাঁধে হাত রাখলো। এশা, আমরা সব করছি, কিন্তু তুই একটু শান্ত হ প্লিজ। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, আরাধ্যা, ও যদি সত্যি বিপদে পড়ে যায়? এমন দুর্বল কণ্ঠে কখনো তাকে কেউ শোনেনি। রিশাদ বলল, আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু ঈশান এবার আর যুক্তি শুনতে রাজি নয়। সে ফিসফিস করে নিজের মনেই বলল, আমার জীবনের অনেক অপারেশন করেছি, অনেক অপরাধী ধরেছি, কিন্তু কখনো এমন অনুভূতি হয়নি। আমার মনে হচ্ছে সময় আমাদেরকে ফাঁকি দিচ্ছে। এই প্রথমবার ঈশান বুঝতে পারছে শুধু পেশাদারিত্ব দিয়ে সবকিছু জয় করা যায় না। কিছু জিনিস থাকে যা হারিয়ে গেলে জীবন অর্থহীন হয়ে যায়, যদিও সেটা সে অনুভব করতে পারে। কিন্তু এর আগে এরকম পরিস্থিতি হয়নি। এর আগেও আরাধ্যা চলে গিয়েছিল, কিন্তু সবটাই ঈশান জানতো তার নজরদারির মধ্যে ছিল। কিন্তু আজকে কি করলো?
আরাধ্যা কি সত্যি তার নাগালের বাহিরে চলে যাচ্ছে? কিন্তু হাল ছাড়ার পাত্র সে না। ঘড়িতে 3টা 17 বাজে। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা নতুন মেসেজ এলো। লুকিং ফর হার, দ্য গেম হ্যাজ জাস্ট বিগিন। ঈশান এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চোখ দুটো হিম শীতল বরফের মতো কটমট করছে। তাহলে এটা শুধু অপহরণ নয়, এটা ব্যক্তিগত। আর আমি জানি না কে করেছে, কিন্তু শপথ করছি ওকে কিছু হলে আমি সব ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। রিহানের ফোনটা আচমকাই বেজে উঠল। তার ভেতর ধক করে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে মা ফোন দিয়েছে। হাত কাঁপছিল তার। কি বলবে এখন? কিভাবে বলবে? সারাদিন ধরে আরাধ্যাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে, অথচ কোনো খোঁজই পেল না। মাকে কি বলবে? সত্যিটা জানলে তো আরো রেগে যাবে। কিন্তু ফোন না ধরলেও তো উপায় নেই। তার মা একবার শুরু করলে থামবে না, বারবার ফোন দিয়েই যাবে। ঈশান পাশে দাঁড়িয়ে চোখের ইশারায় বলল, ধর ফোন, না হলে আরো বিপদ হবে। রিহান ধীরে ধীরে কলটা রিসিভ করলো। ফোনটা ধরতেই অপর পাশ থেকে একজন আগুন ঝরতে লাগলো। তোকে কখন থেকে ফোন দিচ্ছি, তুই ধরছিস না? কি ভেবেছিস আমি চিন্তা করি না? তুই কি এত বড় হয়ে গেছিস যে মাকে পাত্তা দিচ্ছিস না? আজ তুই খালি বাসায় আয়, দরকার নেই এত বাইরে থাকার। রিহানের মুখ শুকিয়ে গেছে। সে আস্তে করে বলল, মা, আরাধ্যা। কিন্তু তার কথা শেষ হবার আগেই মা রেগে গিয়ে বলেন, আরাধ্যা কি? আরাধ্যা সেই কখন এয়ারপোর্ট থেকে ভাইজানকে নিয়ে এসে বসে আছে। ও তোকে ফোন দিয়েছিল, তুই ধরিসনি। মেয়েটা একা একা এয়ারপোর্ট থেকে ওর বাবাকে নিয়ে এসেছে, জানিস? রিহানের বুকের ভেতরটা ধক করে উঠল। ভাইজান তো আসার পর থেকেই বসে আছে, আর তুই এখনো ফিরিসনি। কোথায় ছিলি এতক্ষণ? কি করেছিস? আধা ঘন্টার মধ্যে বাসায় না ফিরলে খবর আছে। ধড়াম করেই ফোনটা কেটে গেল। রিহান, ঈশান আর রিশাদ যেন হতভম্ব হয়ে গেল। রিহান মাথায় হাত দিয়ে বলল, মানে কি? সকাল থেকে এত খুঁজে রাত 4টা বাজিয়ে দিলাম, আরাধ্যা কিনা বাসায় বসে আছে। রিশাদ দীর্ঘশ্বাস ফেলল। আমাদের নিজেদেরই একটা বোকামির অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কিন্তু ঈশানের মনে পড়ে আছে অন্যদিকে। সে কপালে ভাঁজ ফেলে বলল, আমজাদ হোসেনকে ছাড়িয়ে আনলো কে? ওই কেসের মাস্টার মাইন্ড এখনো ধরা পড়েনি। তাহলে তিনি কিভাবে ছাড়া পেলেন? আর ছাড়া পেয়েই সোজা দেশের বাইরে না গিয়ে এখানে চলে এলেন? এটা সম্ভব কিভাবে? আবার তার অগোচরে কোনো খেলা শুরু করতে যাচ্ছে? আর এই মেসেজ কে পাঠালো তাকে? এই সব কিছুর উত্তর হয়তো আরাধ্যারই কাছে আছে। এর পেছনে অবশ্যই বড় কোনো শক্তি কাজ করছে। কে সে? কে এত ক্ষমতাশীল যে তাকে ছাড়িয়ে আনলো? ঈশান মনে মনে আওড়ালো, এবার সামনে থেকে খেলা হবে। রিহান বাড়ির পথে রওনা দিতে চাইল, কিন্তু তার আগে ঈশান শক্ত গলায় বলে উঠল, লুকোচুরিটা এবার শেষ করতে চাই। এবার সামনে দাঁড়িয়ে খেলাটা হবে। রিহান, চল। জিহান অতভাগ হয়ে যায়, মানে তুই এখনই বাসায় যাবে? তাও আবার আরাধ্যার সামনে? আজ আঙ্কেলও আছেন। ঈশান রহস্যময় হাসি দিয়ে বলল, অনেক তো দূরে দূরে থেকে লড়াই হলো, এবার কাছে থেকে যুদ্ধটা দেখি। আর তাতে যদি একটু সান্নিধ্য পাওয়া যায়, ক্ষতি কি? তারপর ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, শ্বশুর মশাই এত দূর থেকে এসেছেন, তাকে তো আপ্যায়ন করতেই হবে। জামাই বলে কথা। আর বউটাও তো একটু বেশি বেরিয়েছিল আজকাল, একটু টাইট দেওয়ার দরকার না? বলে ঈশান গাড়ির দিকে এগিয়ে গেল। গিয়ে রিশাদকে তার গাড়ির চাবিটা দিয়ে বলল, তুই চলে যা, আমার পৌঁছাতে একটু দেরি হতে পারে। গাড়ির দরজা খুলে বসেছে ঈশান ড্রাইভিং সিটে। মনে মনে বলল, এবার সামনে থেকে যুদ্ধ হবে। রিহান পেছনে বসা। সে নিজেই মনে মনে বিড়বিড় করলো, আরাধ্যা কি আসলেই ঠিক আছে, নাকি ব্যাপারটা অন্যরকম, নাকি কিছু লুকানোর চেষ্টা চলছে? ঈশান ভুরু কুঁচকে গেল। গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। রাত প্রায় 4:30। পুরো বাড়ি নিস্তব্ধ। দরজা খুলে 3জন ভেতরে ঢুকে চোখ পড়ল। আরাধ্যা
ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার পাশে আমজাদ হোসেন, সামনে রিহানের মা। ঘরে আর কেউ নেই। আরাধ্যার চেহারা একদম শান্ত, যেন কিছুই হয়নি। রিহানকে দেখেই তার মা খেকিয়ে ওঠে, বলল, এই, এতক্ষণ কোথায় ছিলি? আমাকে কি একটুও শান্তিতে থাকতে দিতে পারিস নাকি? রিহান কিছু বলার আগে ঈশান 2 পা এগিয়ে গিয়ে আরাধ্যার দিকে তাকিয়ে বলল, আরে খালামণি, ওকে ছাড়ুন তো। জামাই এসেছে আপনার, একটু আপ্যায়ন তো রিজার্ভ করি, তাই না? আরাধ্যা আর তার বাবা যেন কোনো অনাকাঙ্ক্ষিত জিনিস দেখায় শখ খেয়েছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে রিহানের মা যেন এটাই আশা করেছিল, তার তেমন একটা ভাব গম্ভীর দেখা গেল না। তারপর ঈশান আরাধ্যার সামনে গিয়ে আরাধ্যাকে হুট করেই দাঁড়িয়ে পড়ল, হুংকার দিয়ে বলে উঠল। আরাধ্যা এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। যদিও তার মনে হচ্ছিল ঈশান ওকেই দেখছে, কিন্তু কিছু বলবে না, যেন আরাধ্যার উপস্থিতি তার জন্য তেমন কোনো গুরুত্ব বহন করে না। ঈশান সত্যি তাকায়নি, বরং সামনে এসে দাঁড়িয়ে মাথা একটুখানি নিচু করলো, যেন বিনয়ের সাথে বলছে, আসতে কোনো সমস্যা হয়নি তো শ্বশুর মশাই? এতদিন নিশ্চয়ই ভালো ছিলেন। তবে সত্যি বলতে আপনাকে খুব মিস করছিলাম। তার ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা ফুটে উঠল। যাই হোক, যখন এসেই পড়েছি তখন বেশ ভালোই লাগছে। এতটুকু বলেই সে এক ঝলক আরাধ্যার দিকে তাকালো, তবে দৃষ্টি যেন তাকে দেখেও দেখল না, যেন তার অস্তিত্বকেই পাত্তা দিল না। তারপর রিহানের দিকে তাকিয়ে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, রিহান, তোমার রুমটা কোথায়? একটু দেখিয়ে দাও তো। আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নেব। তার কথা শুনে সবাই অবাক হয়ে গেল, যেন কিছু বোঝার আগেই ঈশান নিজের মতো করে পরিস্থিতি সামলে নিল। আরাধ্যা কিছু বলতে গিয়েও থেমে গেল। ঈশান রোহানের সাথে রুমের দিকে পা বাড়ালো, আর আশেপাশের সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আরাধ্যা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। চোখের সামনে অনেক কিছু ঘটে গেল, কিন্তু সে কিছুই বোঝার সুযোগ পেল না। আরাধ্যা আর নিজেকে ধরে রাখতে পারল না। চারপাশের উপস্থিতি ভুলে গিয়ে সে চিৎকার করে উঠল। এক মুহূর্ত দ্বিধা না করে ঈশানের সামনে এসে দাঁড়ালো, তার কলার চেপে ধরে নিজের দিকে টেনে আনলো। তার চোখের আগুন যেন একসঙ্গে হাজারো অভিযোগ আর অভিমানের ফসল। আপনি নিজেকে কি ভাবেন, হ্যাঁ? কোনো মহাপুরুষ হয়ে গেছেন নাকি? তার কণ্ঠে তীব্র বিদ্রূপ, তবু গলার মধ্যে একটা কাঁপুনি ছিল, যা ধরা না পড়ল না। কেন এবার এসেছেন? কেন আমার জীবনটাকে ওলটপালট করতে চান? কই, আমি তো আপনাকে কিছু করিনি। বরং আপনার মতো সন্ত্রাসীকে নর্দমার কীটের মতো মেরে ফেলা উচিত ছিল, কিন্তু আমি তো তাও পারিনি। জানেন কেন? কারণ আমি আপনাকে ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। তার কণ্ঠ ধরা পড়ে গেল, বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। আপনি এখনো সুস্থভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন। এই আমি আরাধ্যা, সে আপনাকে নিজ হাতে শেষ করে দিতে পারত, কিন্তু পারিনি। কেন জানেন? কারণ আমি আজও সেই আগের আরাধ্যাই রয়ে গেছি। একটা দীর্ঘশ্বাস তার ঠোঁট থেকে বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে সে ভেঙে পড়ল, হাঁটু গেড়ে বসে পড়ল ঈশানের সামনে, কাঁপতে কাঁপতে। ঈশান দাঁত কেলিয়ে একটা হালকা হাসি দিল, তবে সেই হাসির ভেতর একটা অদ্ভুত গভীরতা ছিল। সে ধীরে ধীরে বসে পড়ল আরাধ্যার সামনে, খুব স্বাভাবিক ভঙ্গিতে তার চুলগুলো সরিয়ে দিল কানের পেছনে। একদম শান্ত স্বরে বলল, মিসেস মির্জা। একটা দীর্ঘ বিরতি। আপনি যতটা স্ট্রং দেখাচ্ছেন ততটা স্ট্রং নন। ভেতরে ভেতরে আজও দুর্বল হয়ে আছেন, যেমন ছিলেন আগে। তার কণ্ঠ ছিল অদ্ভুত শান্ত, অথচ প্রতিটি শব্দ যেন আরাধ্যার বুকের ভেতর সেলের মতো বিচ্ছিল। নিজেকে সামলান আরাধ্যা, না হলে আমাকেই বাধ্য হয়ে সামলাতে হবে। তার চোখের চাহনি একটু নরম ছিল না, বরং তাতে ছিল এক ধরনের চ্যালেঞ্জ। সেটা নিশ্চয়ই আপনি চান না, তাই না?
সে এক মুহূর্ত থমকালো, তারপর একদম ধীর গম্ভীর কণ্ঠে বলল, তাই আমার সামনে এইভাবে উত্তেজিত হবেন না, কারণ আমি নিজেকে সামলাতে পারবো কিনা সে কথা দিতে পারছি না। তার ঠোঁটের কোণে এক ঝলক রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু এর আগে আরাধ্যা দুর্বল হয়ে তার কাঁধে ঢলে পড়ল। ঈশান যেন ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। সে নিঃশব্দে তাকে কোলে তুলে নিল, যেন তার ওজন কিছুই না। চারপাশের কেউ কিছু বোঝার আগেই সে শক্ত হাতে আরাধ্যাকে ধরে তার ঘরের দিকে পা বাড়ালো। তার মুখে কোনো ভাবান্তর নেই, যেন তার এই পথ চলাটা পূর্ব নির্ধারিত ছিল। রুমে গিয়ে সে ধীরে ধীরে তাকে বিছানায় শুইয়ে দিল, খুব যত্নে চুলগুলো ঠিক করে দিল, তারপর নরমভাবে গায়ের চাদর টেনে দিল। তারপর খুব নিচু স্বরে, যেন নিজের অজান্তেই বলে উঠল, মিসেস মির্জা, আপনাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, শুধু এক গভীর বিষাদের ছায়া। নেহাতি আপনি আমায় সত্যি ভালোবেসেছিলেন, নইলে কি আর এতদিন পথ চেয়ে বসে থাকতেন? সে একটু থামলো, তারপর নিঃশব্দে ফিসফিস করলো, কিন্তু আপনি কিছু একটা লুকাচ্ছেন আরাধ্যা, সেটা কি আমাকে জানাতে হবে না? তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। আপনার বাবা বেশি ভালো মানুষ নয়, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি শক্ত হন, না হলে আমি কিভাবে আপনাকে রক্ষা করব বলুন? তার হাত ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এই অধম তো আপনাকে সুরক্ষা দেওয়ার জন্যই দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু এখন দেখি সেটা করেও লাভ হয়নি। আপনি আজও সেই আগের মানুষটাই রয়ে গেছেন। হয়তো খোলসটা বদলেছেন, কিন্তু ভেতরটা একদম বদলায়নি। তার কণ্ঠে এবার একটু ক্লান্তি ভেসে উঠল। আপনাকে শক্ত হতে হবে আরাধ্যা। যদি আপনি অপেক্ষা করতে চান, তাহলে হয়তো আমার জন্য অপেক্ষা করুন, কিন্তু আমি জানি না এই অপেক্ষার শেষ কোথায়। সে একদম নিচু স্বরে ফিসফিস করে শেষ কথাটা বলল, তবে একটা কথাই বলবো শুধু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না আরাধ্যা, শুধু গল্পটা বদলে যায়। ঈশানের কণ্ঠটা ছিল নিচু, কিন্তু প্রতিটি শব্দ যেন গভীর সাগরের ঢেউয়ের মতো, যা আছড়ে পড়ছে নিঃশব্দে। এই সম্পর্কের যা কিছু ছিল, তা যদি তুমি আগলে না রাখতে পারো, তাহলে আমাকেও দোষ দিও না। আমি তোমার জন্য যা করেছি তা তুমি কখনোই বুঝবে না, কারণ সত্যটা জানলে হয়তো তুমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারবে না আরাধ্যা। তার চোখের কোণে যেন এক চিলতে অভিমান খেলা করছিল, কিন্তু ঠোঁটের হাসিটা ছিল কাটার মতো ব্যথায় ভরা। আরাধ্যা তখনও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে, তার বুক ওঠানামা করছে ভারী শ্বাসে, চোখের কোণে আটকে থাকা জল গড়িয়ে পড়ছে বালিশ ভিজিয়ে, যেন ঘুমের মধ্যেও তার মন কাঁদছে। ঈশান এক ঝলক তাকিয়ে রইল, এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। সে খুব আস্তে, যেন নিজের অজান্তেই আরাধ্যার চুলের কয়েকটা এলোমেলো গোছা আলতো করে সরিয়ে দিল কানের পাশ থেকে। তার কপালের ওপর এক ঝলক ছায়া ফেলে রেখে সে ফিসফিস করে বলল, তুমি এখনো কষ্ট পাও আমার জন্য? অথচ আমি তো চেয়েছিলাম তুমি আমাকে ভুলে যাও। তার কণ্ঠে কোনো ব্যথা নেই, কিন্তু ছিল না বলা হাজারো কথার ভার। তুমি এখনো আমাকে ঘৃণা করো তাই না? জানি, তোমার উচিতও তাই, কিন্তু সত্যি বলতে আমি বরং চাইতাম তুমি আমায় আরেকবার ভালোবাসো। তবে সেই সুযোগ তো আমি নিজেই শেষ করে দিয়েছি, তাই না? তার ঠোঁটের কোণে একটুখানি হাসি এলো, কিন্তু সেটি ছিল সবচেয়ে বিষাদময় হাসি। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবারও ফিসফিস করলো, তুমি শক্ত হতে পারলে না আরাধ্যা, সেই আগের মতোই দুর্বল হয়ে গেলে। অথচ আমি চেয়েছিলাম তুমি আমার থেকেও বেশি শক্ত হও, কারণ এই পৃথিবী তোমাকে কখনোই সহজে থাকতে দেবে না, আমিও দেব না। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল, এক নিঃশ্বাস শব্দ, যেন গভীর অন্ধকারের মাঝে
বাতাসে মিশে যাওয়া একটা স্থির শীতলতা। তারপর কোনো কিছু না ভেবে সোজা ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখে সোফায় বসে আছে আমজাদ হোসেন, আরাধ্যার বাবা। তার পাশে রিহান ও রোহানের মা। রেহানের বাবাও উপস্থিত, তবে ঈশান কারোর দিকেই নজর দিল না। চারপাশে টান টান উত্তেজনা, যেন বাতাস থমকে গেছে। সে একদম সোজা গিয়ে আমজাদ হোসেনের সামনে দাঁড়ালো, মুখে স্থিরতার ছাপ, চোখে একরকম বিদ্রূপের মাখা তীক্ষ্ণতা। মেয়েকে অস্ত্র বানিয়ে যদি ভাবেন এই যুদ্ধে আপনি জয়ী হবেন, তাহলে সেই স্বপ্ন এখনই ত্যাগ করুন শ্বশুরমশাই। কারণ আমি আপনাকে কথা দিচ্ছি, সেই সুযোগ পাবেন না। শান্তিতে ঘুমাতে চাইলে নাকে তেল দিয়ে ঘুমান। তার কণ্ঠ নিঃসংকোচ, তীক্ষ্ণ অথচ অস্বাভাবিক ঠান্ডা। আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাকে রক্ষা করতে পারলে প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দিব। আমি এতদিন দূরে ছিলাম কারণ আমি চাইনি সে দুর্বল থাকুক, চাইনি যে কোনো পরিস্থিতির সামনে সে নিজেকে অসহায় ভাবুক। তাকে শক্ত করতেই আমি দূরে ছিলাম। এক মুহূর্তের জন্য ঈশান থামল, তার চোখে বিদ্রূপের ছায়া। কিন্তু আপনি কি ভাবলেন সব ঠিক হয়ে গেছে? আপনার মেয়ে আমাকে ভুলে গেছে, আমাদের সম্পর্ক শেষ? একটা মৃদু হাসি ফুটে উঠল ঈশানের ঠোঁটে। না না শ্বশুরমশাই, তা হতে দেব না। এটা তো কেবল প্রথম অধ্যায় ছিল, পিকচার আবি বাকি হ্যায়। তার হাসিতে উপহাসের সুর। তবে ভালোই হলো, যেমন মন তেমন জামাই। সাপে নেউলের এই যুদ্ধটা বেশ ভালোই জমবে, কি বলেন? এবার তার কণ্ঠ একেবারে গম্ভীর হয়ে গেল। আমার ভুল ছিল আপনাকে প্রথমে সহজভাবে নেওয়া। আমি ভাবিনি কেউ এতটা নিচে নামতে পারে। সে এক পা এগিয়ে এলো, চোখ সরাসরি আমজাদ হোসেনের চোখে রেখে বলল, আমি মাঝে মাঝে ভাবি আপনাকে দেখে, কখনো মনে হয় যে আপনার মতো মানুষের ঘরে এত পবিত্র একটা আত্মা জন্মাতে পারে। সত্যি কোনো এক জন্মে খুব ভালো কিছু করেছিলাম বোধহয়, তাই আমি ওকে পেয়েছি। তার ঠোঁটে একটুখানি তাচ্ছিল্যের হাসি। যাকগে, বেশি চিন্তা করবেন না, আরাম করুন। বেশি দিন বাইরের হাওয়া খেতে পারবেন না, তাই যত পারেন উপভোগ করুন। এইবার ঈশান নিজেই এসে সোফায় বসে, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, এক হাত সোফার হাতলে রেখে গলা খানিকটা নামিয়ে, ও আর একটা কথা শ্বশুর মশাই, আপনার এই কূটনৈতিক সন্ত্রাসী খেলায় যদি আমার আরাধ্যাকে টানেন, তাহলে আমি যে কতটা খারাপ হতে পারি সেটা আপনাকে দেখিয়ে দেব। আমি চাই এই লড়াইটা আমাদের মাঝেই থাকুক, প্রশাসনিক ভাবেই হোক। সেখানে আপনি যা ইচ্ছা তাই করুন, আমার আপত্তি নেই, কিন্তু আমার স্ত্রীকে এর মধ্যে জড়াবেন না। আমি আশা করি আপনি এতটাও নিচে নামবেন না। তার চোখের ভাষায় এবার রীতিমতো হুমকি ঝলসে উঠল। লড়তে হলে বাঘের মতো লড়ুন, আর আমি আপনাকে কথা দিচ্ছি এই যুদ্ধের শেষ দৃশ্য খুবই দ্রুত দেখতে পাবেন। আপনার এই মাথা আমি খুব শীঘ্রই ধরে ফেলব। আমজাদ হোসেন হঠাৎই হো হো করে হেসে উঠল। তার হাসির মধ্যে কটাক্ষের ছায়া, যেন সে বেশ মজা পেয়েছে। তা তো দেখতেই পাচ্ছি, খুব চেষ্টা করছো, কিন্তু যেদিন সামনে সত্যিটা দেখতে পাবে সেদিন সব ওলটপালট হয়ে যাবে জামাই বাবাজি। সে চোখটা সরু করে ঈশানের দিকে তাকালো, ঠোঁটের কোণে বাঁকা হাসি। তাই আগেই বলে দিচ্ছি, বেশি খুঁড়তে যেও না। কোনোদিন যদি কেউটে সাপ বের হয়ে আসে, তখন কিন্তু পালাবার পথ পাবে না। তার কণ্ঠ ছিল নিখাদ তাচ্ছিল্য, যেন সে নিশ্চিত শেষ হাসিটা তাকেই হাসতে হবে। যতটুকু সময় আছে তৈরি হয়ে নিন শ্বশুরমশাই, কারণ এবার আমি আর ছাড় দেব না। ঈশানের কণ্ঠে ছিল ভয়ঙ্কর এক স্থিরতা। আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি যা করার করব, তার জন্য এক বিন্দুও অনুশোচনা থাকবে না। তার শীতল কণ্ঠ ঘরের নিস্তব্ধতা আরো গাঢ় করে তুলল, যেন জমে থাকা বরফের মতো শীতল শব্দগুলো আমজাদ হোসেনের শরীরে বিঁধে যাচ্ছিল। রেহান কপাল কুঁচকে ঈশানের দিকে তাকালো। তুমি কি জানো,
তুমি আসলে কি বলছো? ঈশান ধীরে পায়ে পেছনে সরে দাঁড়ালো, এক ঝলক তাকালো রোহানের দিকে। আমি যা বলছি তা একেবারেই পরিষ্কার, এখানে কারোর বোঝার ভুল হওয়ার সুযোগ নেই। তারপর আবার চোখ ফিরিয়ে নিল আমজাদ হোসেনের দিকে। আমি এতদিন চুপ ছিলাম কারণ ভাবতাম কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এখন বুঝতে পারছি কিছু মানুষ কখনোই বদলায় না। তার ঠোঁটে বিদ্রূপের হাসি ফুটে উঠল। তাই এবার আমি নিজেই সময় লাগাম টেনে ধরব। এই কথা বলেই ঈশান সেখান থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় রোহান ও আমজাদ হোসেনের দিকে এমনভাবে চোখ ঘুরিয়ে তাকালো যেন বলে গেল, নিজেকে শুধরে নিন, না হলে ফল ভয়াবহ হবে। ঈশান দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পেল রিহানের মা আরাধ্যাকে খাইয়ে দিচ্ছেন। ধীরে ধীরে মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, আর আরাধ্যা নির্বিকারভাবে চুপচাপ খেয়ে নিচ্ছিল। ঈশান একটু দূরে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। খাবার শেষ হওয়ার পর রেহানের মা আলতো করে আরাধ্যার হাতটি ধরলেন। শোন মা, কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন তিনি। ঈশান খারাপ ছেলে না, হতে পারে তোদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি সেই বিষয়ে ঢুকতে চাই না। শুধু এতটুকুই বলবো, একপাক্ষিক বিচার কখনোই ঠিক নয়। তুই যা দেখছিস তার আড়ালে হয়তো আরো অনেক কিছু আছে যা এখনো তোকে জানানো হয়নি। তাই হুট করে কোনো সিদ্ধান্ত নিস না, সবকিছু বুঝে নে, যাচাই কর। আরাধ্যা তার দিকে এক দৃষ্টিতে তাকালো, কপালে সামান্য ভাঁজ পড়ল। তুমি কি বলতে চাইছো মনি? তার চোখে কৌতূহল আর সন্দেহের ছায়া একসঙ্গে খেলা করছিল। রেহানের মা হালকা হাসলেন, তারপর স্নেহ ভরে আরাধ্যার গালে হাত বুলিয়ে বলেন, আমি কিছু বলছি না মা, তুই বড় হয়েছিস আর তোর নিজের বিবেক বুদ্ধি আছে। একপাক্ষিক কোনো কথার উপর নির্ভর না করে নিজের মতো করে বিচার কর। আমি জানি না ভাইজান তোমাকে কতটুকু সত্য বলেছে, কিন্তু এতটুকু নিশ্চিত করে বলতে পারি, সত্যের আরো অনেক দিক থাকতে পারে যা এখনো তোমার অজানা। আধারের মধ্যেও সত্য লুকিয়ে থাকে, সব দিক ভেবে দেখো। এই বলে তিনি আরাধ্যার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসলো। আরাধ্যা এক ঝলক তার দিকে তাকিয়ে দ্রুত মুখ ফিরিয়ে নিল। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে করে তার হাতটা ধরলো। কিন্তু আরাধ্যা সম্পূর্ণ উপেক্ষা করলো তাকে, যেন সে সেখানেই নেই। ঈশান তো তোয়াক্কা না করে আরো শক্ত করে ধরলো আরাধ্যার হাত, যেন এটি তার সবচেয়ে মূল্যবান সম্পদ। তারপর গম্ভীর অথচ কোমল স্বরে বলল, আরাধ্যা প্লিজ, আমার চোখে চোখ রেখে একবার দেখো। আমি জানি তুমি রেগে আছো, আমাকে ভুল বুঝছো, কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি তার পেছনে একটা কারণ আছে। আরাধ্যা চোখটা সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, কারণ? কিসের কারণ? এতদিন ধরে একটা সত্য লুকিয়ে রাখার কারণ? ঈশান, আপনি কি ভেবেছেন সত্য আড়াল করলেই সব ঠিক হয়ে যাবে? বিশ্বাস ভেঙে দেওয়ার পর ব্যাখ্যা দেওয়ার কারো কোনো মানেই হয় না। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আপনি আমাকে শুধু অন্ধকারেই রেখে গেছেন। ঈশান গভীর শ্বাস নিল, তার চোখে ক্লান্তি ও বেদনা মিশ্রিত এক অদ্ভুত আবেগ ফুটে উঠল। আরাধ্যা, তুমি যা ভাবছো সত্য তার চেয়ে বেশি জটিল। আমি চেয়েছিলাম তোমাকে সব বলবো, কিন্তু আমার পেশা আমাকে তা করার সুযোগ দেয়নি। আমি জানি আমার নীরবতা তোমাকে আঘাত দিয়েছে, কিন্তু আমি চাইনি তুমি বিপদে পড়ো। তুমি কি একবারও ভেবে দেখেছো, যদি আমি সত্য প্রকাশ করতাম তাহলে কি ঘটতো? আরাধ্যা তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো, তার চোখে অভিমান, রাগ আর হতাশা একসঙ্গে ফুটে উঠল। আমি কি ভাববো ঈশান? আমাকে কিছুই জানানোর সুযোগ দেননি আপনি। আপনি কি সত্যিই মনে করেন আমি এতটাই দুর্বল যে সত্য সহ্য করতে পারতাম না? ঈশান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আমি কখনোই তোমাকে দুর্বল ভাবিনি আরাধ্যা,
বরং তোমাকে রক্ষা করতে চেয়েছি। আরাধ্যা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, রক্ষা? মিথ্যার দেওয়ালে বন্দি করে মানুষকে রক্ষা করা যায় না ঈশান মির্জা। আপনি আমাকে সত্য জানাতেন, আমি হয়তো কষ্ট পেতাম, কিন্তু অন্তত জানতাম যে আপনি আমার সঙ্গে আছেন। কিন্তু আপনি আমাকে শুধু অন্ধকারেই ফেলে গেছেন, একা। এইবার ঈশানের চোখে সত্যি কষ্টের ছায়া ফুটে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আরাধ্যার কাঁধ ছুঁতে চাইল, কিন্তু আরাধ্যা এক ধাক্কায় তার হাতটা সরিয়ে দিল। অনুগ্রহ করে ঈশান মির্জা, আমাকে আর বিভ্রান্ত বোধ করাবেন না। সত্য যাই হোক, আমি সেটার মুখোমুখি হব, কিন্তু আপনার এই অসম্পূর্ণ ব্যাখ্যার কাছে আমি দুর্বল হব না, কারণ আমি সবটাই জানি। ঈশান তাকিয়ে রইল, চোখে এক ধরনের চাপা যন্ত্রণা। সে জানতো সত্য বলার সময় এসেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্য কি আরাধ্যাকে আরো বেশি দূরে ঠেলে দেবে, নাকি তাকে কাছে টেনে আনবে? আপনি জানেন ঈশান মির্জা, আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম একটা মুহূর্ত যখন আপনি নিজের মুখ সয়ে সব বলবেন। আমি চাইনি আপনাকে জিজ্ঞাসা করতে, আমি চাইনি আপনার মুখ থেকে সত্যটা জোর করে বের করতে, কিন্তু আপনি আপনি শুধু আমাকে প্রতীক্ষার অন্ধকারে ফেলে দিয়েছেন। ঈশান কিছু বলার আগেই ফোনটা কেঁপে উঠল। সে স্ক্রিনের দিকে তাকাতেই চোখ মুখ কুঁচকে গেল। একটা নাম ভেসে উঠল, এমন একটা নাম যেটা তার পুরো জীবনের হিসাব ওলট পালট করে দিতে পারে। ঈশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে কঠিন একটা সিদ্ধান্তের ছাপ। সে যদি এখন সত্যটা না বলে, তাহলে হয়তো চিরদিনের জন্য দেরি হয়ে যাবে। সে একবার আরাধ্যার দিকে তাকালো, তারপর নিঃশ্বাস ফেলে বলল, তাহলে শোনো আরাধ্যা, সত্যটা হলো। ঈশানের ফোনটা আবারও কাঁপতে কাঁপতে বাজতে থাকলো। স্ক্রিনের দিকে তাকিয়ে তার ভুরু কুঁচকে গেল। ওপাশে থাকা নামটা দেখেই সে বুঝতে পারল এটা আর উপেক্ষা করার সুযোগ নেই। আরাধ্যা এবার আর ধৈর্য ধরে রাখতে পারল না। আপনি যদি এবার ঠিক মতো ভুল করেন, ঠিক আগের মতো ভুল করেন, তাহলে কিন্তু এই আরাধ্যা আপনার জন্য আর অপেক্ষায় থাকবে না। মিস্টার মির্জা, বলে দিলাম আপনাকে, এটাই হবে আমাদের শেষ দেখা। আর এই কথাটা রাখতে আমাকে যদি পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাতেও কিন্তু আমি পিছপা হব না। ঈশান মুখটা শক্ত করে বলল, এটা জরুরি, আমাকে যেতেই হবে। আর আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, কোনো ভুল করবে না। ঈশান একদম আরাধ্যার সামনে এসে দাঁড়ালো, তার হাত দুটো ধীরে ধীরে আরাধ্যার গালের দিকে বাড়িয়ে দিল। বাতাস যেন থেমে গিয়েছিল, সময়ের পিঁপড়া পায়ে চলা গতি থেমে দাঁড়িয়েছিল। ঈশান তার হাতের আঙ্গুলের নরম ছোঁয়ায় আরাধ্যার গাল স্পর্শ করলো। শ্বাস প্রশ্বাসের তালে তার বুকের ধুকপুকানি সঙ্গী হয়ে গেল। অম্লান এক অনুভূতি তোলপাড় করছিল আরাধ্যার ভেতর। তারপর খুব ধীরে ধীরে কোমলভাবে ঈশান তার মুখটা আরাধ্যার দিকে পেছনে ফিরিয়ে বলল, একটা কথা বলি আরাধ্যা, আমি ঈশান মির্জা, তোমাকে ভালোবাসি। হ্যাঁ, প্রথম যেইবার তোমাকে রাস্তায় দেখেছিলাম, সেই মুহূর্ত থেকেই এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরেছিল আমাকে। আজও সেই অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। আরাধ্যার চোখে কিছুটা বিস্ময় ও সন্দেহ একসাথে চলে এলো। ঈশানের কণ্ঠে একটু থেমে গিয়েছিল, তারপর ঈশান এক অন্যমনস্ক শ্বাস ছেড়ে আরো কিছুটা চলে এলো। সে আবার বলল, তুমি হয়তো জানো না, কিন্তু প্রতিটি মুহূর্তে আমি তোমার কাছে পৌঁছাতে চেয়েছি। যখনই মনে করেছি তোমাকে বলবো, তুমি আমাকে এড়িয়ে চলে গেছো। আজ যখন জীবন তোমাকে বিপদে ফেলেছে, তখন আমি আর দাঁড়াতে পারিনি সামনে। কিন্তু আজ জানো কি, আমি তোমাকে জানাতে চাই যে আমার ভালোবাসার কথা কখনো ভোলনি। আরাধ্যা প্রায় থেমে গেল, তার শরীর কেঁপে উঠল। ঈশান যেন কোনো এক অমোঘ সত্য উচ্চারণ করে দিচ্ছিল। মৃত্যুর কথা শুনে তার হৃদয়ে কি এক অবিশ্বাস্য চোরা স্রোত প্রবাহিত হলো। চোখের কোণে এক অদ্ভুত ভয়ের ছায়া ঝলক দিল,
যেন তার ভেতরেও কিছু ভেঙে পড়ছে। সে ঈশানের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু ঈশান হাতটা তার কাঁধের উপরে শুষে ধরে বলল, আমি যদি বেঁচে থাকি তোমাকে একদিন বলবো, পৃথিবীকে জানাবো আমাদের ভালোবাসার কাহিনী, মিসেস মির্জা। আরাধ্যার শরীরের প্রতিটি কোণায় যেন শীতল এক প্রবাহ ছড়িয়ে পড়ল, আর তার চোখে এক অন্ধকারের ছায়া পড়ে গেল। সে আর ঈশানের কাছ থেকে চোখ সরাতে পারছিল না। ঈশান নিজের শ্বাসটা ধরে চোখটা বন্ধ করে বলল, আর যদি আমি চলে যাই তাও তুমি কি আমাকে ভুলে যাবে? তুমি কি ভাববে না আমার নিঃশ্বাসের মধ্যে, আমার হৃদয়ের গহীনে একমাত্র শব্দ তুমি? তুমি আমার জন্য অপেক্ষা করবে, মিসেস মির্জা। ঈশান আরাধ্যার কপালে একটা চুম্বন দিল। চুম্বনটা ছিল গভীর প্রগাঢ় এক ভালোবাসার বার্তা, যা কেবল ওই মুহূর্তের আবেগে পরিপূর্ণ ছিল। ঈশান তার হাতটা শক্ত করে আরাধ্যাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, আমার জন্য অপেক্ষা করো মিসেস মির্জা। তুমি কি এই প্রলয়ের যাত্রা সহ্য করতে পারবে? এই যাত্রা যেখানে তুমি আর আমি সময় ও স্থান ছাপিয়ে একে অপরকে ছুঁয়ে যাব। যাবো? ইসহান এক সেকেন্ড দাঁড়ালো। আরাধ্যা কিছু বলবে কিনা তা ঠিক করতে পারছিল না। তার নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল ইসহান। ইসহান চলে যেতে যেতে আরাধ্যাকে এক মুহূর্তের জন্য আরও একবার মনে করিয়ে দিল, তার যাত্রা কখনোই একেবারে শেষ হয় না। আরাধ্যা এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সেসব কথা, সেসব মুহূর্ত তার মনে গেঁথে রয়ে গেল। আরাধ্যার মনে একটাই অনুভূতি উকি দিল, ইসহান তার প্রতি এমন কোনো অনুভূতি দিয়েছিল যা সময়ের অতীতেও হারিয়ে যাবে না। এই যেন এক প্রলয়ের মতো ঘুরে ফিরে আসবে চিরকাল। সে গভীরভাবে মনে করল, এটাই হয়তো ভালোবাসা, কিছু কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের গভীরে দাঁড়িয়ে থাকে। আরাধ্যা চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে নিজের মধ্যে ধারণ করে রাখল। ইসহান গম্ভীর মুখে অফিসের গোপন কনফারেন্স রুমে ঢুকল। টেবিলের চারপাশে উচ্চপদস্থ কয়েকজন অফিসার বসে আছেন, সামনে বিশাল স্ক্রিনে অপারেশনের ডিটেইলস ভাসছে। জয়েন্ট ডাইরেক্টর রয় চেয়ারে হেলান দিয়ে ইসহানের দিকে তাকালেন। তুমি জানো কেন তোমাকে এত দ্রুত ডাকা হলো? ইসহান শীতল কণ্ঠে বলল, আন্দাজ করতে পারছি স্যার। রুমের বাতাস মুহূর্তেই আরো ভারী হয়ে উঠল। ইসহান একদম স্থির দাঁড়িয়ে রইল, তার চোয়াল শক্ত হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেহতা কপাল কুঁচকে বললেন, আমজাদ সাহেবের মুক্তির পিছনে আমাদেরই কেউ থাকতে পারে, অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল মাথা এর পেছনে কাজ করছে। ইসহানের চোখ যেন আগুনের ফুলকি বের হবার উপক্রম। সে দৃঢ় গলায় বলল, মানে আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে? এর মধ্যে পিছন থেকে জুতার খটখট শব্দ পাওয়া গেল। আগন্তুক এসে ঢুকেই বলল, স্যার, আই গট দি আর্জেন্ট কল। হোয়াটস দি আপডেট? ইসহানের চোখ কপালে উঠে গেল। মনে মনে ভাবল, সারফারাজ এ কবে আসলো এখানে? তার দায়িত্ব তো শুধু দেশে ছিল, আর আমাকে কেসের ব্যাপারে পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে সারফারাজ কেন এখানে? কেন এত হুটহাট সে ঢুকে পড়ল? জয়েন্ট ডাইরেক্টর রয় গম্ভীর কণ্ঠে সারফারাজকে উদ্দেশ্য করে বললেন, ইয়েস, সামওয়ান হেল্পড হিম এসকেপ। তারপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেহতা ইসহানের দিকে তাকিয়ে বললেন, মিস্টার সারফারাজ তোমার সঙ্গে এই কেসে একযোগে কাজ করবে, তোমার সুরক্ষার জন্য। ইসহানের চোয়াল শক্ত হয়ে গেল। সে নিজের রাগকে কন্ট্রোল করে ডিরেক্টর মেহতাকে বলল, স্যার, এতদিন তো এই বিষয়টা আমি দেখছিলাম। আর আপনি তো জানেন আমি আমার মিশনে অন্য কাউকে এলাও করতে পছন্দ করি না। আমি আমার ফোর্স এরাই যথেষ্ট এই মাস্টারমাইন্ডকে ধরার জন্য। আর আপনি যতটুকু সময় দিয়েছেন তার মধ্যে পারব। আপনি শুধু বিশ্বাস রাখুন, আর আমার কোনো সুরক্ষার প্রয়োজন নেই। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেহতা ইসহানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি চাই না তুমি আমাদের আদেশ অমান্য করো। তারপর শক্ত চোয়াল শক্ত করে বললেন, আমার তোমার উপর পুরো ভরসা ছিল ইসহান, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। তুমি তো জানো
আমজাদ সাহেবের বিষয়ে উপর মহল তোমার উপর অনেকটাই সন্দেহ করে আছে যে তুমি ব্যক্তিগত কোনো কারণে তাকে হয়তো বারবার ছাড়িয়ে দিচ্ছ, তাই এই সুরক্ষা ব্যবস্থা। তবে আমি নিশ্চিত নই। আমি আর পারছি না, ঈশান। ৪৮ ঘন্টার মধ্যে যদি মাস্টারমাইন্ডকে না ধরতে পারো, তাহলে উপরমহল থেকে যে চাপ আসবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ইসহানের মুখের রং বদলে গেল, কিন্তু নিজেকে সংযত করল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে এক ঝলক সারফারাজের দিকে তাকাল, নজর তীক্ষ্ণ, সন্দেহপূর্ণ। সারফারাজ মুখে নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও তার চোখে এক অজানা আত্মতৃপ্তির ছাপ ছিল। ইসহান ঠান্ডা কণ্ঠে বলল, স্যার, আপনি যদি মনে করেন আমাকে সহায়তা প্রয়োজন, তবে আপনার সিদ্ধান্তে আমার কিছু বলার নেই। কিন্তু একটাই কথা, এই কেসটা আমি একা হ্যান্ডেল করছিলাম, হুট করে কাউকে ঢোকালে প্ল্যান নষ্ট হতে পারে। জয়েন্ট ডাইরেক্টর রয় গম্ভীর স্বরে বললেন, ইসহান, আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু এটা শুধু তোমার ওপর নির্ভর করছে না। উপরমহলের আদেশ, তুমি জানো, সেটা আমরা উপেক্ষা করতে পারি না। ইসহানের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি ঝলকে উঠল। সে চোয়াল শক্ত করে বলল, ঠিক আছে, স্যার। আমি আমার কাজ চালিয়ে যাব, তবে আমি কার ওপর ভরসা করব সেটা আমাকেই ঠিক করতে দিন। মেহতা গলার স্বর একটু নরম করলেন। ইসহান, আমার বিশ্বাস তুমি পারবে। কিন্তু ৪৮ ঘন্টার মধ্যে যদি মাস্টারমাইন্ডকে না ধরতে পারো, তাহলে উপরমহলের চাপ কতটা ভয়াবহ হতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি চাই না তোমার ক্যারিয়ার কিংবা জীবন দুটোই ঝুঁকির মুখে পড়ুক। ইসহান কোনো উত্তর দিল না। সে একবার চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিয়ে ভাবতে লাগল, এই কেসের প্রতিটি বাঁক নতুন এক রহস্য উন্মোচন করছে। বিশ্বাসঘাতক কে? মাস্টারমাইন্ড কে? সারফারাজ কেন এখানে? রুমের পরিবেশ আরও থমথমে হয়ে গেল। বিশাল স্ক্রিনের আলো ঈশানের চোখে প্রতিফলিত হল, কিন্তু তার দৃষ্টি ছিল স্থির, শীতল। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেহতা ঠোঁট চেপে বললেন, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে মুক্তির জন্য বাইরের কারো সাহায্যই শুধু যথেষ্ট ছিল না, ভেতর থেকে কেউ সহায়তা করেছে। ইসহানের মুষ্টি শক্ত হয়ে উঠল। তাহলে আমাদের সিস্টেমেই ফাটল আছে। কারো হাত রক্তে রঞ্জিত হওয়ার আগেই তাকে খুঁজে বের করতে হবে। রয় ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তোমার হাতে মাত্র ৪৮ ঘন্টা, ইসহান। এই কেস ক্লোজ করতে হবে এবং আসল কার্লোপ্রিটকে খুঁজে বের করতে হবে। রুমের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। ইসহান চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবল, তারপর নিঃশব্দে মাথা ঝাঁকাল। ইসহান কিছু না বলেই বেরিয়ে গেল। দরজাটা ভারী ধাক্কায় খুলে বাইরে পা রাখতেই হিমশীতল বাতাস যেন তার জ্বলন্ত বুকে আরও আগুন জ্বেলে দিল। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা রিশাদ ঈশানকে দেখেই ছুটে এলো, চোখে উদ্বেগের ছায়া। স্যার, কি হয়েছে? এতটা রেগে যাবেন না, প্লিজ। ভিতরে কি হলো? কিন্তু ঈশান কোনো উত্তর দিল না, বরং হাতের ফোনটা এক ঝটকায় ছুঁড়ে মারল, ধপাস। ফোনটা ছিটকে পড়ে রাস্তায় মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর গাড়ির পেছনে সজোরে লাথি মেরে রাগ উগরে দিল সে। তার চোখে আগুন, বুকের ভেতর এক চাপা বিস্ফোরণ। রিশাদ হতবিহ্বল। ইসহানের এমন তাণ্ডব সে খুব কমই দেখেছে। সে বুঝতে পারল, ঈশানের ইচ্ছার বিরুদ্ধে কিছু একটা ঘটেছে, কিছু ভয়ঙ্কর, যা সে চায়নি, যা তাকে অসহায় করে দিয়েছে। ইসহান ধপ করে মাটিতে বসে পড়ল। আশপাশের ধুলো ময়লা, পথচারীদের কৌতূহলী দৃষ্টি সব উপেক্ষা করে মাথা নিচু করে বসে রইল। মনে হল পুরো পৃথিবীটাই যেন তার কাঁধে ভেঙে পড়েছে। রিশাদও তার পাশে বসে পড়ল, হাত রাখল ঈশানের কাঁধে। স্যার, আমাকে বলুন, কি হয়েছে? প্লিজ, নিজেকে এভাবে ভেঙে ফেলবেন না। ইসহানের গলা ধরে এলো। কণ্ঠস্বর বাষ্পে ভারী হয়ে উঠল। রিশাদ, আমার সাথে সবসময় এমন কেন হয় বলতো? আমি কি কখনো শান্তি পাব না? আমি কি কখনো আরাধ্যাকে আপন করে নিতে পারব না? তার চোখে কষ্টের গভীরতা যেন রাতের আকাশের মতো, সীমাহীন, অসীম। আমি সব ছেড়ে দেব রিশাদ, শুধু এই একটা মিশন শেষ হোক।
আমি আমার আরাধ্যাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, কোনো যুদ্ধ থাকবে না, শুধু আমি আর সে। রিশাদ তার কথাগুলো শুনে নীরব হয়ে গেল। সে জানে এই মানুষটা দেশ আর দায়িত্বের জন্য কত কিছু ত্যাগ করেছে, কিন্তু আজ সে ক্লান্ত, বিধ্বস্ত, হেরে যাওয়া এক সৈনিকের মতো। রিশাদ ধীরে ধীরে বলল, স্যার, আমি আপনাকে ফোন দিতে চাইনি, কিন্তু উপরের মহল থেকে বারবার চাপ আসছিল। আপনাকে জানানো ছাড়া উপায় ছিল না। কিন্তু কি হয়েছে? ম্যাম ঠিক আছে তো? ইসহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আমাদের হাতে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে রিশাদ, ৪৮ ঘন্টার মধ্যে মাস্টারমাইন্ডকে ধরতে হবে। তার কণ্ঠে হতাশা, রাগ, যন্ত্রণা সবকিছু মিশে এক ভয়ানক সুর তৈরি করল। আর শুনে অবাক হবে, আমাদের ওপর বিশ্বাস না রেখে আমাকে নজরদারিতে রেখেছে, আর সেটা করবে কে জানিস? রিশাদ চুপ, তার কপালে ভাঁজ পড়ে গেল। ইসহান নিজেই উত্তর দিল, সারফারাজ। ওকে আমার ওপর বসিয়ে দিয়েছে, আমাকে সন্দেহ করছে, বলছে আমি ব্যক্তিগত স্বার্থে কেস হ্যান্ডেল করছি। তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। ওদের কি করে বুঝাই, যদি আমি আমার দায়িত্বের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিতাম, তাহলে কি আমার কঙ্কাবতী আমার সাথে থাকত না? আমি কি সব ছেড়ে ছুড়ে চলে যেতাম না? কিন্তু আমি তো তা করিনি। আর আজ আমাকে তকমা দিল দেশদ্রোহ তারা চিহ্নহি, তারা চিহ্ন শ্বাস, ঘাতকতা। যে সারফারাজ আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিতে চায়, তাকে দেওয়া হলো আমার ওপর নজরদারির দায়িত্ব। ইসহানের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। তার ঠোঁট কাঁপছিল, গলা ধরে আসছিল, যেন বড় হওয়ার পর আজ প্রথমবার কান্না করবে। আমার আরাধ্যাকে তো ঠিকমতো নিরাপত্তাও দিতে পারলাম না, তাকে সবসময় বিপদের মধ্যে রেখেছি, আর ভালোবাসা, সেটাও তো তাকে কখনো বলতে পারিনি, শুধু আজ শেষবারের মতো বলে এলাম, কিন্তু জানি না আর ফিরতে পারব কিনা। তার চোখে মুখে একরাশ দুঃখ, কষ্টের সাগরে ডুবে যাচ্ছে, মব যেন হাহাকার। রিশাদ কি বলবে বুঝতে পারল না। সে জানে ইসহান কি পরিমাণ আত্মত্যাগ করেছে। কত রাত সে নির্ঘুম কাটিয়েছে, কত লোভনীয় প্রস্তাব উপেক্ষা করেছে, কতজন তাকে কাছে টানতে চেয়েছে, কিন্তু সে কাউকে কাছে টানেননি। তার কাছে শুধু একজনই ছিল, শুধু একজনের জন্য ছিল তার সমস্ত হৃদয়, আরাধ্যা। ইসহান শিশুর মতো আবদার করে বলল, রিশাদ, তোর ফোনটা একটু দে, আমি শেষবারের মতো আমার আরাধ্যার সঙ্গে কথা বলে নিতে চাই। রিশাদ কিছু না বলে ফোনটা এগিয়ে দিল। এই মুহূর্তে তার চোখেও জল। সে জানে ঈশানের জন্য এই কথাগুলো শেষ কথা হতে পারে। ইসহান দ্রুত নাম্বার ডায়াল করল। বুকের ভেতর একরাশ ঝড় বইছে, হাত সামান্য কাঁপছে। ফোনের ওপাশ থেকে রিং হচ্ছে, একবার, দুবার, তিনবার। কিন্তু আরাধ্যা ধরছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার ফোন দিল। এইবার ওপাশ থেকে ক্লান্ত, বিষণ্ণ কণ্ঠে ভেসে এলো, হ্যালো। ইসহানের চোখ বন্ধ হয়ে গেল। কতদিন পর এই কণ্ঠ শুনছে। কিন্তু সে হাসল না, বরং বুকের ভেতর এক ধরনের অদ্ভুত ব্যথা দলা পাকিয়ে উঠল। কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? আরাধ্যার কণ্ঠে উদ্বেগ। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কোথায় আছেন আপনি? তার কণ্ঠে ব্যাকুলতার ছাপ স্পষ্ট। ইসহানের ঠোঁটের কোণে এক ম্লান হাসি ফুটে উঠল, যেন সমস্ত কষ্টের মাঝেও এই মুহূর্তটা একটু প্রাণভরে উপভোগ করতে চায়। তুমি কি জানো, তোমার এই ব্যাকুলতা আমার কেমন লাগে, আরাধ্যা? মনে হয় সময়টা থমকে যাক, এই মুহূর্তটা কখনো শেষ না হোক, শুধু তুমি আর আমি। একটু থেমে ফিসফিস করে বলল, আমি তো তোমাকে কখনো ভালোবেসে কাছে টানতে পারিনি, আরাধ্যা, তুমি কেন আমাকে এত ভালোবাসো, বলতে পারো? আরাধ্যার বুক কেঁপে উঠল। আজ ইসহান এমন করে কথা বলছে কেন? এত গভীর, এত আবেগ, কোথাও কি কিছু ঘটতে চলেছে? আপনি এত আবেগী হচ্ছেন কেন, মির্জা সাহেব? আপনাকে এত আবেগী মানায় না। যেন তাচ্ছিল্যের স্বরে বলে উঠল। ইসহান এবার সত্যিই হাসল, তবে সে হাসির ভেতরে একরাশ বিষাদ মিশেল। আমি শুধু জানতে চাই,
তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আরাধ্যার কণ্ঠ কেঁপে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে এল। ভালোবাসার হিসেব হয় না মির্জা সাহেব, ভালোবাসা শুধু অনুভব করা যায়। আমি আপনাকে ভালোবাসি, সে ভালোবাসা কখনো কমবে না, কখনো বদলাবে না। ভালোবাসায় কোনো দোষগুণ পাওয়া না পাওয়ার স্বার্থের হিসেবে চলে না মির্জা সাহেব। আমি শুধু আপনাকে ভালোবাসি, এতটুকু জানি সে আপনি যেমনই হন, আমাকে ভালো না বাসুন, সবটা মিলিয়ে আপনাকে ভালোবাসি মির্জা সাহেব। ইসহানের হৃদয় প্রশান্তিতে ভরে গেল, কিন্তু চোখের গভীরে লুকিয়ে থাকা জল সে আটকাতে পারল না। তাহলে আমি মরেও শান্তি পাব? আরাধ্যা, তুমি অপেক্ষা করবে তো? আরাধ্যার শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর অজানা শূন্যতা নেমে এল। আপনি কেন এমন বলছেন? প্লিজ, আমাকে ভয় দেখাবেন না। আপনি কোথায় আছেন? ইসহান গভীর শ্বাস নিল, যেন তার সমস্ত আবেগ একবারে উড়িয়ে দিতে চাইছে। তার কণ্ঠে শীতল অথচ প্রচণ্ড আবেগের ঝড়। তুমি শুধু আমার, আরাধ্যা, শুধু আমার। কেউ যদি তোমাকে ছুতে চায়, আমি এই দুনিয়া লণ্ডভণ্ড করে দেব। আমার আত্মা হলেও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি শুধু আমার। তার চোখে এক ধরনের অদ্ভুত পাগলামি ফুটে উঠল, যেন ভালোবাসার সীমা পেরিয়ে রক্তের বন্ধনে রূপ নিচ্ছে। তুমি আমার জন্য অপেক্ষা করবে, মহারানী? বলো, করবে তো? অন্য কারো সান্নিধ্যে যাওয়া তো দূরের কথা, কেউ যেন তোমার ছায়াও মারাতে না পারে। তুমি আমার ব্যক্তিগত ফুল, একান্তই আমার। যেই ফুলের সুবাসে শুধু আমি মাতোয়ারা হতে চাই। কেউ যদি সে সুবাস নেওয়ার চেষ্টা করে, আমি তার শ্বাস কেড়ে নেব। আরাধ্যার বুক ধক করে উঠল। ঈশানের এই গভীর, তীব্র ভালোবাসা তার শিরায় উপশিরায় প্রবাহিত হতে লাগল, কিন্তু একই সঙ্গে ভেতরটা কেমন যেন আতঙ্কে কেঁপে উঠল। আমি শুধু সেই ফুলকে ছিন্নভিন্ন করার অধিকার রাখি, অন্য কারো নাগালের থেকেও 1000 মাইল দূরে রাখতে পারি। আমি সেই ফুলকে লুকিয়ে রাখব, আড়াল করে রাখব। কেউ যদি তোমাকে ছুতে চায়, আরাধ্যা, আমি তাকে শেষ করে দেব। তার কণ্ঠ আরো নিচু হল, আরো শীতল। আল্লাহর কসম, আরাধ্যা। অন্য কারো নাম যদি মুখেও এনেছ, আমি সেই মুখ হাতুড়ি দিয়ে গুড়িয়ে দেব। আরাধ্যার শ্বাসরুদ্ধ হয়ে এলো। তার চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। এটা কি ভালোবাসার সীমাহীন গভীরতা, নাকি ইসহানের অস্থির, অমোঘ নিয়তি? কিন্তু সে জানে, এই মানুষটাকে সে ছাড়া আর কেউ বোঝে না। তাই চোখের জল মুছে, ধীর অথচ মনে মনে বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব, মির্জা সাহেব, যত দিন লাগে, যত জনম লাগে, আমি শুধু আপনারই থাকব। ইসহান কিছুই শুনতে পেল না। ইসহান চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারল, আরাধ্যা অপেক্ষা করবে না, তার জন্য সে ব্যর্থ। ফোনটা ইসহানের হাত থেকে পড়ে গেল, ওপাশে শুধু আরাধ্যার হৃদয়বিদারক কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ইসহান, আপনি কোথায়? প্লিজ, আমাকে বলুন। আপনি কথা দিয়েছেন আমাকে, আপনি ফিরে আসবেন। কিন্তু আর কোনো উত্তর এলো না। শুধু বাতাসে প্রতিধ্বনিত হল ইসনের শেষ কথাগুলো। তুমি শুধু আমার, কেবল আমার। রাত গভীর। চারপাশে এক অজানা শীতলতা, যেন প্রকৃতিও থমকে গেছে। ইসহান গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মনের মধ্যে ভেসে উঠল আরাধ্যার কণ্ঠ। আপনি ফিরে আসবেন, কথা দিয়েছেন। সে চোখ খুলল, ভেতরে এক ধরনের অদম্য দৃঢ়তা স্পষ্ট। রিশাদ পাশ থেকে বলে উঠল, স্যার, নিশ্চিত তো? কালকের পর হয়তো আর কিছুই আগের মতো থাকবে না। ইসহান হাসল, কিন্তু সে হাসির মাঝে এক ধরনের বিদ্রোহী আগুন জ্বলছিল। আমরা যা শুরু করেছি, তা শেষ করতেই হবে, রিশাদ। এটাই আমাদের শেষ সুযোগ। রিশাদ গভীর শ্বাস নিল, তারপর হাত বাড়িয়ে দিল ইসহানের দিকে। তাহলে একসাথে, শেষ লড়াই। সারারাত নির্ঘুম কাটিয়ে এনআইএর গোয়েন্দা দল একটানা কাজ করেছে।
প্রতিটি মুহূর্ত টানটান উত্তেজনায় মোড়ানো, যেন সময়ের প্রতিটি নিঃশ্বাস অপেক্ষার প্রহর গুনছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গোপন সূত্র বার্তা দিল। আজ রাত 1:30 এর মধ্যে শহরের বাইরে সেই পরিত্যক্ত কন্টেইনার ইয়ার্ডে বসতে যাচ্ছে এক ভয়ঙ্কর মৃত্যুর হাট। জায়গাটা জনমানব শূন্য। চারপাশে বিশাল বিশাল কন্টেইনার শারীরিকভাবে দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারের গভীরে কোনো অশুভ ষড়যন্ত্রের সাক্ষী হতে চলেছে। রাতের বাতাস ভারী হয়ে আছে এক অজানা আশঙ্কায়। ইসহান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তারপর নিজের সমস্ত উত্তেজনা মুহূর্তেই চেপে রাখল। আজকের রাত আরেকটি সাধারণ অপারেশন নয়, এটা তার কাছে শেষ অধ্যায়। তার পরিকল্পনা বাস্তবায়ন আজ এখানেই সে অন্যায়ের ইতিহাস মুছে দেবে। কিন্তু সত্যিই কি সব শেষ হবে? এই অভিযান সফল হলে কি সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে? এইসব ভাবার সময় নেই। তার মনোযোগ একদম কেন্দ্রীভূত এখন মিশনে। ঠিক তখনই রিশাদ কফির মগ এগিয়ে দিয়ে বলল, স্যার, ম্যাম অনেকক্ষণ ধরে আপনাকে ফোন করছে। কিছু একটা যদি বলতেন। ইসহান ধপ করে চোখ বন্ধ করল। বুকের ভেতর চিনচিনে এক অনুভূতি ছড়িয়ে পড়ল। সে জানে আরাধ্যা ভয় পেয়েছে। এই মেয়ের জন্যই তার প্রতিনিয়ত নিজের জীবনের জন্য মায়া হয়। কিন্তু না, সে দুর্বল হতে পারে না। তার কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল, ফোন বন্ধ রাখতে বলেছিলাম না তোকে? সামান্য কথাটাও বুঝিস না? রিশাদ মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, ভুল হয়ে গেছে স্যার। কিন্তু ম্যাম। ইসহানের ধৈর্য এবার শেষ সীমায় পৌঁছাল। গর্জে উঠল, ভুল? এখানে সামান্য ভুলের মানে জানিস? শুধু আমাদের না, হাজারো নিরপরাধ মানুষের জীবন যাবে। আর সবচেয়ে বড় কথা, আরাধ্যার ব্যাপারে কথা বলার সময় আমি পরিষ্কার মানা করেছিলাম। সে কেন বোঝে না? কথাগুলো বলে থেমে গেল ইসহান। কিন্তু বুকের গভীরে কোথাও একটা অজানা ভয় নড়ে উঠল। সে জানে আরাধ্যা ভয় পেলেও চুপ করে বসে থাকার মেয়ে নয়। বরং ভয় তাকে আরো বেপরোয়া করে তোলে। সে যদি সত্যিই ছুটে আসে? সেদিন কলিবকে বাঁচাতে কত বড় ঝুঁকি নিল, আর এখন তো কথা হলো ইসহানের। যদি আজ রাতে এমন কিছু ঘটে যা ইসহান নিয়ন্ত্রণ করতে পারবে না? যদি সে তাকে রক্ষা করতে না পারে? সে জোর করে চিন্তাটা ঝেড়ে ফেলল। এখন একমাত্র লক্ষ্য অপারেশন এক্সিকিউট করা, মাস্টারমাইন্ডকে ধরতে হবে, এই রাতের গভীরে অন্যায়ের অধ্যায় চিরতরে মুছে ফেলতে হবে। ঠিক তখনই এক এনআইএ সদস্য এসে জানাল, স্যার, পুরো এলাকা সার্ভেইল্যান্স ড্রোন দিয়ে স্ক্যান করে নিয়েছি। সবকিছু প্রস্তুত। ইসহান মাথা ঝাঁকাল। খবরদাতা প্রস্থান করল। এবার রিশাদ আর চুপ থাকতে পারল না। আপনি কিভাবে এত নিশ্চিত যে ঘুঘু আজ এখানে আসবে? ইসহান ঠান্ডা স্বরে বলল, কারণ এই ফাঁদ আমি নিজেই পেতেছি। রিশাদ বিস্ময়ে তাকিয়ে রইল। মানে? ইসহান হালকা হাসল, কিন্তু সেই হাসিতে ছিল শিকারীর তীক্ষ্ণতা। ও আজ আসবেই রিশাদ। কারণ ওর সামনে দুটো পথ, হয় আসবে, নয়তো অস্তিত্ব হারাবে। রিশাদ ভ্রু কুঁচকে তাকাল, কিন্তু স্যার, যদি এটা শুধু ওর দলের ছোট একটা অংশ হয়? যদি সে নিজে না আসে? চোখে তার বিস্ময়। ইসহান চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, তারপর কঠিন গলায় বলল, ওরকম ভুল আমি করি না রিশাদ। কিন্তু স্যার, এই পুরো অস্ত্র পাচারের ফাঁদটাই আমি পেতেছি। ইসহান রহস্য করে বলে ওঠে। রিশাদের চোখ বিস্ময় বড় হয়ে গেল, মানে? ইসহান ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তুলল, কিন্তু সেই হাসির ভেতর ছিল ভয়ঙ্কর দৃঢ়তা। গত 2 মাস ধরে ওর গতিবিধি আমি খেয়াল করছি। ও যখনই বড় কোনো অস্ত্র চুক্তি করে, তখন নিজে গিয়ে ডিল সিল করে। আজকের চুক্তিটা ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু অস্ত্র পাচার না, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। ও এখানে না এলে তার পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। রিশাদ চুপ করে গেল। ইসহান কখনো অনুমানের ওপর কাজ করে না, ওর প্রতিটা চালের পেছনে থাকে দৃঢ় বিশ্লেষণ। সেটা রিশাদের থেকে ভালো আর কে জানে ইসহাসের মাথায় যে প্রতি সেকেন্ডে কি চলে,
এটা মনে হয় স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। কিন্তু রিশাদের মাথায় তখনও একটা চিন্তা খোঁচা দিচ্ছিল। ম্যামের ব্যাপারে কি করবেন, স্যার? ইসহান এবার সত্যিই বিরক্ত হল, সে আসবে না। আমি নিশ্চিত তোমার ম্যাম আমার কথা ভাবে না। আর আমি আমার প্রফেশনের সাথে কারো জন্য কম্প্রোমাইজ করি কিনা সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। কিন্তু এইবার নিজের কথায় নিজেই দ্বিধান্বিত হয়ে গেল ইসহান। সে জানে আরাধ্যাকে ভয় দমাতে পারে না, বরং ভয় তাকে আরো ভয়ঙ্কর করে তোলে। আর যদি সে সত্যিই চলে আসে, সব সময় যে বাঁচাতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ইসহান চোখ বন্ধ করল। এই মুহূর্তে আর ভাবার সময় নেই। এনআইএ টিমের সবাই তার নির্দেশ অনুযায়ী যে যা লোকেশনে ঘাঁটি গেড়ে নিল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। রাতের বাতাস ভারী হয়ে উঠল অজানা অশুভ আশঙ্কায়। এবং তারপর শুরু হলো শিকারীর ফাঁদ। এই মিথ্যা অস্ত্র কারবারের ডিলটা সে মাস্টারমাইন্ডকে সামনে আনার জন্য সাজিয়েছে, এখন সেটার বাস্তবায়নের সময় এসে গেছে। কিন্তু ইসহান জানত না যে তার পরিকল্পনার পেছনেও আরেকটি বৃহৎ পরিকল্পনা কাজ করছে। নিয়তি সবসময় সহায় হয় না। ইসহানের পরিকল্পনা ছিল নিখুঁত। তার দলের সদস্যদের সাজানো হয়েছিল এমনভাবে যেন তারা চোরাচালান বা অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু শত্রুপক্ষের কেউ জানত না এসব আসলে এনআই সদস্য। তারা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল দৃষ্টির অন্তরাল থেকে। রাডার ও সার্ভেইল্যান্স ড্রোন দ্বারা সবকিছু মনিটর করা হচ্ছিল। ইসহান একেবারে তার কাজের মধ্যে মগ্ন। তার মনে হচ্ছিল আজ রাতটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে। এটি শুধু শত্রুদের জন্য নয়, তার জন্যও। হঠাৎ এক অচেনা কম্পন অনুভব হয়। তার দল প্রস্তুত হয় আঘাত হানার জন্য। সব এনআই সদস্য তাদের স্থানে দাঁড়িয়ে থাকে, শ্বাসরুদ্ধ হয়ে। ইসহান জানে একটি ভুলও তাদের মৃত্যু ডেকে আনতে পারে। তিনি জানতেন তার দল এতদিন সঠিকভাবে কাজ করেছে, কিন্তু আজকের অপারেশনটা সবচেয়ে ভিন্ন, এটি হতে পারে জীবনের শেষ অপারেশন। কিন্তু ইসহান জানত না এই রাতটি শুধু শত্রুদের জন্য নয়, তার জন্য একটি নির্ধারণ করবে তার নিজের জীবনের গতি। পাল্টে যাবে সব। হঠাৎ একটি অজানা সিগন্যাল পাওয়া গেল। ড্রোনটি একটি অল্প শব্দ শনাক্ত করে। ঠিক তখনই ইসহান তার মুখে এক হাসি ফুটল। সে অনুভব করল এটা তার ফাঁদ। তার ফাঁদে শত্রুপক্ষ পা দিয়েছে, কিন্তু সেই হাসির আড়ালে এক অজানা ভয়ও ঘুরপাক খাচ্ছিল। ইসহান এতদিনে অসংখ্য অপারেশন সফলভাবে শেষ করেছে, কিন্তু আজ একটু হলেও ভয় পাচ্ছিল, একটি অস্থির অনুভূতি। তার জীবনের এতগুলো মিশন পার করার পর কখনো নিজের জীবনের দিকে তাকায়নি। কিন্তু আজ তার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে। তার পরিবার, বাবা মা এবং বিশেষ করে আরাধ্যা, এই মেয়েটি যার জন্য এতটা অপেক্ষা করেছে। সে তো কখনো তার জন্য একটি ছোট্ট ঘরও তৈরি করতে পারেনি। তার মনে হচ্ছিল যদি তার জীবন এখানেই শেষ হয় তাও সে খুশি, অন্তত তার ইচ্ছা ছিল আরাধ্যার সাথে একটি শান্তিপূর্ণ জীবন কাটানোর। কিন্তু সে ব্যর্থ। আরাধ্যার ভালোবাসার কাছে পৃথিবীর আর কেউ না জানলেও ইসহান নিজে জানে যে সে কতটা ভালোবেসে তার মহারানীকে। তবে বলতে পারেনি। নিয়তি এতই খারাপ যে হয়তোবা তাদের একসাথে থাকতেও দেবে না। কেন সে তার এই অভিশপ্ত জীবনের সাথে জড়ালো এই মেয়েটাকে, সেই ভাবনার কুল কিনারা সে খুঁজে পায় না। এমন সময় ইসহান চোখ গেল। শত্রুরা এগিয়ে আসছে। চোরাকারবারির দল, যারা তার দলের সদস্যদের ওপর ফাঁদ পেতে রেখেছিল। ইসহান তাদের অতি যত্ন নিয়ে সাজিয়ে রেখেছিল। এতগুলো বছরের অন্ধকারে ইসহানের শ্বশুর আমজাদ হোসেনকে দেখতে পেল। সে কিঞ্চিত অবাক হল, বেশি অবাক হল না, কারণ সে জানত আমজাদ হোসেনের আগেও এসব কাজ করেছে, কিন্তু আজ তাকে আবারও শত্রুদের সঙ্গে দেখে একটু অবাক হল। তার সাথে একটা মেয়ে, তাকে দেখে ইসহানের মনে একটি সন্দেহ উকি দিল। মেয়েটি ছিল একেবারে পেশাদার, স্যুট, টাই, মাস্ক।
কিন্তু কিসের যেন এক অদ্ভুত টান ইসহান অনুভব করল। সেই মেয়েটি কি সত্যিই সেই মাস্টারমাইন্ড? তবে তার বাচনভঙ্গি এত পরিচিত লাগছে কেন ইসহানের? ইসহানের কানের এয়ারবাডে শব্দ আসল। সারফারাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে মনে হয় মাস্টারমাইন্ড। তারপরে তাচ্ছিল্যের সুরে বলতে লাগল, একটা মেয়েকে পাকোড়াও করতেই এত বছর পার করে দিলে, আর তুই নিজেকে অফিসার দাবি করিস? ছি। ইসহান ক্রোধ ও হতাশা নিয়ে ঠান্ডা বলল, তুমি কি জানো না এখন কাজের সময়ে? তুমি যেভাবে এসব কথা বলছো সেটা মানায় না। এখন ভুল করার কোনো সুযোগ নেই। কাজে মন দাও। গোডাউনের মধ্যে ঢুকতে যেতে সবাই প্রস্তুত। ঠিক তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটল। সবাই সজাগ হয়ে উঠল। ইসহান জানে, এই মুহূর্তে যদি একটা ভুল হয়ে যায় তাদের সবাইকে বিপদে ফেলা হবে। তাদের লক্ষ্য মাস্টারমাইন্ড, সেই মেয়েটি যাকে ইসহান তার চোখের কোণে সন্দেহের দৃষ্টি দিয়েছিল। কিন্তু এখন সে জানে এটা তার জীবনের সবচেয়ে বড় অপারেশন। এই অপারেশনেই সবকিছু নির্ধারিত হবে, আজকে সফল হতেই হবে। গোডাউনের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ধোঁয়ায় ভরে গেছে চারপাশ, বিস্ফোরণের শব্দ এখনো কানে বাজছে। ইসহানের টিম দ্রুত পজিশন নিয়ে নিল, প্রত্যেকের আঙুল ট্রিগারে স্থির। এখানে একটা ভুল মানেই মৃত্যু। ইসহানের চোখ শিকারীর মতো ধারালো হয়ে উঠল। তারা বুঝতে পারছে সবই এখানেই আছে। সে জানে, কিন্তু কোথায়? ধোঁয়া আর শব্দের আড়ালে লুকিয়ে আছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। ঠিক তখনই একটা হালকা ধাতব শব্দ। ইসহান মুহূর্তেই ইশারা করল। রিশাদ, সারফারাজ এবং বাকি এনআইএ সদস্যরা আরও সতর্ক হল। ধোঁয়ার মধ্যেই একটা ছায়ামূর্তি দ্রুত সরে যাচ্ছে, চটপটে, নিখুঁত গতিতে। আমরা জানি তুমি এখানে আছো। ইসহান গর্জে উঠল, তার গলায় আত্মবিশ্বাসের ছাপ। চেষ্টা করলেও পালাতে পারবে না। আশ্চর্যের ব্যাপার, এবার একটা মৃদু হাসির শব্দ শোনা গেল। মেয়েলি কণ্ঠ। ঠান্ডা, বেপরোয়া, আত্মবিশ্বাসে ভরা। আপনি নিশ্চিত তো, ইসহান মির্জা? এক মুহূর্তের জন্য ইসহান থমকে গেল। কণ্ঠস্বরটা, এই কণ্ঠস্বর সে চেনে। এই ডাকটা তাকে কেবল একজনই ডাকে। তার দৃষ্টিতে এক মুহূর্তের জন্য দ্বিধা খেলে গেল। না, অসম্ভব। এটা হতে পারে না। তার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হল। এতদিন ধরে যে শত্রুর পিছু নিয়েছে, যে মাস্টারমাইন্ডকে ধরতে মরিয়া ছিল, সে কি সত্যিই এই মেয়েটা হতে পারে? না, কোনোভাবেই অঙ্ক মিলে না। কিন্তু ঠিক তখনই ধোঁয়া কাটিয়ে মুখোশধারী মেয়েটি সামনে এল। ধীরে ধীরে তার হাত মুখোশের দিকে এগিয়ে গেল। সময় যেন থমকে গেল। ইসহান অনুভব করল তার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেছে। মুখোশ খুলল মেয়েটি, আর যাকে দেখল ইসহান, তাতে তার দুনিয়া যেন মুহূর্তেই উল্টে গেল। আরাধ্যা। ইসহানের দেহের প্রতিটি রক্তকণা যেন জমে গেল। তার বিশ্বাসই হতে চাইছিল না। এই মেয়েটা তার আরাধ্যা, যে কিনা তার অপেক্ষায় রাতের পর রাত পার করেছে, যে চাতক পাখির মতো তার এক ঝলক দেখার আশায় চেয়ে থাকত, যে তার স্বপ্নের আকাশে এক টুকরো সুখের পৃথিবী এঁকেছিল। কিন্তু আজ, এই মুহূর্তে, সে দাঁড়িয়ে আছে তার শত্রুদের মাঝে। চারপাশের আলো আধারি, বিস্ফোরণের কালো ধোঁয়া আর ভাঙাচোরা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইসহান অনুভব করল তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আরাধ্যা তাকিয়ে আছে তার দিকে, অথচ একটুও চমকাল না। তার চোখে কোনো বিস্ময় নেই, যেন সে জানত আজ ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই তাদের দেখা হবে। ইসহানের ভেতরে প্রচণ্ড এক ঝড় উঠল। একদিকে রাগ, যে তার বিশ্বাসকে ভেঙে খানখান করে দিয়েছে। অন্যদিকে অভিমান, যে তার ভালোবাসাকে পদদলিত করেছে। আর বুক চিরে ওঠা এক তীব্র যন্ত্রণা, যে তাকে নিঃশেষ করে দিচ্ছে। তার ইচ্ছে করছিল পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে, এটা সত্যি নয়।
এই ঘটনাগুলো ঘটেনি, সবকিছু মিথ্যে। কিন্তু সত্যের মতো নির্মম কিছু আর নেই। সে কি সত্যিই বিশ্বাস করবে যে মেয়েটাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছে, যে ছিল তার জীবন, সেই আজ তার সবচেয়ে বড় শত্রু? নাকি এর পেছনে আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে? ইসহানের হাত নিষ্পিস করছিল, এক ঝটকায় আরাধ্যাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল, কেন? কেন এই বিশ্বাসঘাতকতা? কেন কঙ্কাবতী? কিন্তু তার দায়িত্ব, তার শপথ, আরাধ্যা কি সত্যিই শত্রুপক্ষের একজন? নাকি সে নিজেও কোনো ভয়ঙ্কর চক্রান্তের শিকার? এক অন্ধকার, এক ভয়ঙ্কর রাতের মাঝে দাঁড়িয়ে ইসহান অনুভব করল, আজকের রাত শুধু তার মিশনের নয়, তার ব্যক্তিগত জীবনেরও সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু এই মুহূর্তে সবকিছু ভেঙে পড়তে দিলে চলবে না। সে তো শপথ করেছিল, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে, সুতরাং দ্বিধার কোনো স্থান নেই। তবে কেন তার পা জমে গেল? কেন তার হৃদয়ের একমাত্র অধিকারিণী আজ সামনে দাঁড়িয়ে আছে, অথচ সে কিছুই করতে পারছে না? তার শরীর পাথরের মতো শক্ত হয়ে এল। ঠিক তখনই ধোঁয়া কাটিয়ে সামনে এল সেই মুখোশধারী নারী। ধীরে ধীরে সে মুখোশ খুলল। ইসহানের বুকের মধ্যে অস্থির এক শীতলতা ছড়িয়ে পড়ল। সে এখন শুধু প্রার্থনা করছিল, প্রভু, দয়া করো। এই মুখ যেন আমার কল্পনার সেই মুখ না হয়। তার প্রার্থনা এখন কেবল একটাই। কিন্তু পরমুহূর্তেই যা দেখল, তাতে তার দুনিয়া যেন মুহূর্তেই উল্টে গেল। তার চাওয়াকে আজ আর পূরণ করলেন না সৃষ্টিকর্তা। আরাধ্যা, তুমি? ইসহানের কণ্ঠে বিস্ময়, হতাশা আর এক প্রচণ্ড রকমের আঘাত মিশে যাচ্ছে। আরাধ্যার ঠোঁটের কোণে সেই চেনা রহস্যময়ী হাসি। বলুন তো, আপনার মতো একজন সেরা এজেন্ট এতদিনেও সত্যিটা বুঝতে পারলে না? চারপাশ নিস্তব্ধ। সবাই যেন কোনো অবিস্মরণীয় স্মৃতির সাক্ষী হতে চলছে। সময়ের চাকা যেন থমকে গেছে। রিশাদ ফিসফিসিয়ে বলল, স্যার, এটা কিভাবে সম্ভব? আমাদের মনে হয় কিছু ভুল হচ্ছে। কিন্তু ইসহান তখনও স্থির দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের দিকে। কিন্তু তার মন সায় দিচ্ছে না। আরাধ্যা মাস্টার মাইন্ড? না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এই মুহূর্তে সত্যিটা বোঝার চেয়েও বেশি কষ্টকর কিছু আর হতে পারে না। ঘরে থাকা সকলে অস্ত্র নামিয়ে ফেলতে চাইছিল। কারণ সামনে দাঁড়িয়ে আছে ইসহানের স্ত্রী, তাদের স্যারের সবচেয়ে প্রিয় মানুষ। সেটা তারা সবাই খুব ভালো করে জানে। কিন্তু ইসহান, সে তার কর্তব্য থেকে একচুলও সরে আসেনি। ইসহান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, সবাই যে যার অবস্থানে অনড় থাকবে। কেউ পিছপা হবে না। তার সামনে যেই থাকুক না কেন। তার দলের সদস্যরা দ্বিধাগ্রস্ত, কিন্তু তারা জানে ইসহান কখনো দায়িত্ব থেকে সরে আসে না। অস্ত্রধারীরা প্রস্তুত, বিস্ফোরণের পর বাইরের দল কতজন বেঁচে আছে বলা কঠিন। কিন্তু ইসহান পিছিয়ে যাওয়ার মানুষ নয়। সে পুরোপুরি প্রস্তুত। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল আরাধ্যার দিকে। তার ঠোঁটের কোণে ব্যঙ্গময় হাসি ফুটে উঠল। তুমি কি জানো, আরাধ্যা, বিশ্বাসঘাতকতার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? আরাধ্যা চোখ নামিয়ে নিল না। বলো তো, কি? ইসহান এক ধাপ এগিয়ে এলো। যখন বিশ্বাসঘাতকতা আসে শত্রুর দিক থেকে, তখন তা সহ্য করা যায়। কিন্তু যখন সেটা আসে এমন কারো কাছ থেকে, যার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে দ্বিধা করিনি, তখন সেটা কেবল বিশ্বাসঘাতকতা থাকে না, সেটা মৃত্যু থেকেও ভয়ঙ্কর কিছু হয়ে ওঠে। সেটা বোঝার বোধশক্তি কি তোমার আছে? তাচ্ছিল্যের সুরে এক মুহূর্তের জন্য খুব হালকা করে আরাধ্যা চোখ নামিয়ে নিল। তারপর আবার সেই রহস্যময়ী হাসি। আপনার কি মনে হয়? ইসহানের হাত নিষ্পিস করছিল, এক ঝটকায় সে তার কঙ্কাবতীকে জড়িয়ে ধরে জানতে চায়, কেন? কেন এই বিশ্বাসঘাতকতা?
কেন কঙ্কাবতী? তাহলে? ইসহানের কণ্ঠে এবার ভয়ঙ্কর শীতলতা। তাহলে আজ এখানেই শেষ হোক সবকিছু। তার কণ্ঠ শক্ত হয়ে গেল, হাত নিষ্পিস করছিল, একদিকে কর্তব্য, অন্যদিকে হৃদয়ে। তার টিমের সবাই প্রস্তুত। আরাধ্যার পিছনে দাঁড়িয়ে থাকা মুখোশধারীরা আরও দৃঢ় হল। তুমি কি সত্যিই মনে করো আমি বিশ্বাস করব তুমি পুরোপুরি আমার শত্রু? ইসহানের কণ্ঠে প্রচ্ছন্ন যন্ত্রণা। নাকি এর পেছনে অন্য সত্য লুকিয়ে আছে? আরাধ্যার চোখ এবার খানিকক্ষণ স্থির থাকল ইসহানের চোখে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। সত্য কখনো একরকম হয় না, ইসহান মির্জা। কখনো তা পরিস্থিতির শিকার হয়, কখনো হৃদয়ের। তাহলে বলো, তোমার সত্য কোনটা? ইসহানের সরল জিজ্ঞাসা। চারপাশের গর্জন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আরাধ্যা কি বলবে? সে কি সত্যিই বিশ্বাসঘাতক? নাকি এই সমস্ত কিছুর গভীরে লুকিয়ে আছে এক অদেখা রহস্য? সময়ের কাঁটা এগিয়ে চলেছে। আরাধ্যার মুখে যে উত্তর আসবে সেটাই নির্ধারণ করবে তাদের দুজনের ভবিষ্যৎ, বেঁচে থাকা না শেষ হয়ে যাওয়া। এদিকে হামলাকারীরা সবাই ঈশানের টিমের উপর ঝাঁপিয়ে পড়ছিল। হঠাৎ করেই অতর্কিত হামলার জন্য স্থানের টিমের কেউই প্রস্তুত ছিল না, তাই প্রায় কয়েকজনে আঘাত পেয়েছে। ইসহান পরিস্থিতি বেগতিক দেখে এভাবে অতর্কিত হামলার জন্য নিয়া সদস্যরা সবাইকে সামলাতে পারবে না, এবারও পালিয়ে যাবে, তাই সে হুট করেই আরাধ্যাকে টান দিয়ে তার কাছে এনে আরাধ্যার মাথায় বন্দুক ঠেকাল। এই দৃশ্য যেন সবার আকাঙ্ক্ষার বাইরে ছিল। সে শত্রুপক্ষের সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, সবাই থামো, না হলে পরবর্তী মুহূর্তেই তোমাদের লিডার শেষ হয়ে যাবে। ইসহানের কণ্ঠ ছিল অদ্ভুতভাবে শীতল, দৃঢ়, কোনো দ্বিধা নেই। তার আঙুল ট্রিগারে স্থির, আর চোখে এক ঝলক অদম্য সংকল্প। চারপাশ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। শত্রুপক্ষের লোকেরা হকচকিয়ে গেল, তারা কি সত্যিই ঠিক দেখছে? ইসহান মির্জা তার স্ত্রীকে বন্দী করে দাঁড়িয়ে আছে। আরাধ্যা, যাকে এতক্ষণ পর্যন্ত শত্রু বলে ভাবা হচ্ছিল, যার রহস্যময় হাসি যেন পরিস্থিতিকে আরও ঘোলাটে করছিল, সে কি সত্যিই শত্রুপক্ষের লিডার? নাকি অন্য কোনো খেলা চলছে? ইসহান। রিশাদ ফিসফিস করে বলল, এটা কি করছেন? আমাদের হাতে আরও অপশন আছে, স্যার। আমাদের হাতে সময় নেই, রিশাদ। ইসহান চিবিয়ে চিবিয়ে বলল, আমি এই গেম শেষ করতে চাই। আরাধ্যা এবার নিঃশ্বাস ফেলল। তার চোখে কোনো ভীতি নেই, বরং গভীর এক অন্ধকার খেলা করছে। তাহলে? সে শান্ত কণ্ঠে বলল, আপনি যদি সত্যিই আমাকে মেরে ফেলতে পারেন তবে আমি প্রস্তুত। ইসহান মির্জা, ভালোবাসা তো দিলেনই না, এতটুকুই হয়তো আমার পাওনা ছিল। ইসহানের ঠোঁট কঠিনভাবে চেপে গেল। আমি যখন দেশের দায়িত্ব নিই তখন ব্যক্তি আবেগের জায়গা রাখি না। তবে ইসনের মনে তীব্র ঝড় বয়ে যাচ্ছে, সে জানে সে কখনোই এটা করতে পারবে না, কিন্তু পরিস্থিতি সামলাতে এটা করা খুব জরুরি হয়ে পড়েছে। একটা তীব্র হাওয়া এসে ধুলো উড়িয়ে নিল। চারপাশের ধোঁয়া খানিকটা পরিষ্কার হল। কিন্তু তোমাকে বিশ্বাসঘাতক মানতে আমার মন সায় দিচ্ছে না, আরাধ্যা। ইসহানের কণ্ঠ এবার আরও কঠিন হয়ে উঠল। আমার একটা উত্তর চাই। এখানে, এখনই। সত্যিটা কি? আরাধ্যার চোখ এক মুহূর্তের জন্য নরম হল। যেন ভেতরে কোথাও একটা দ্বন্দ্ব কাজ করছে, একটা দুঃসহ সত্য লুকিয়ে আছে। সত্য সব সময় বলা যায় না, ইসহান। তাহলে আজ আমি সেটা বলাবো। ইসহানের আঙুল ট্রিগারের আরও কাছে চলে গেল। শত্রুপক্ষ থমকে আছে, তাদের প্রত্যেকের বন্দুক আরাধ্যার দিকে তাক করা। আমার আর একটুও সময় নষ্ট করার ইচ্ছা নেই, আরাধ্যা। আমাকে বেছে নিতে বাধ্য করো না। আরাধ্যা এবার গভীরভাবে শ্বাস নিল। তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলল, তার চোখে পানি টলমল করছে, সত্য হল, ইসহান। আপনি যেটা ভাবছেন, আমি সেটাই। চারপাশের বাতাস থমকে গেল। এই কথার মানে কি? কোন সত্য?
ইসহানের চোখ ক্ষিপ্রভাবে আরাধ্যার চোখ খুঁজল, এই চোখ সত্যি বলছে নাকি মিথ্যে, নাকি এখানে আরো কিছু লুকিয়ে আছে। ঠিক তখনই সারফারাজ হঠাৎ করেই তালি দিয়ে উঠল, যেন পুরো দৃশ্যটাই তার লেখা কোনো নাটকের ক্লাইম্যাক্স। ভাই, নাটক শেষ কর, আমার আর ভালো লাগছে না। তার স্বরে ছিল একরকম বিরক্তি, কিন্তু চোখের ভাষা বলছিল অন্য কিছু। সবাই যেন হতবাক হয়ে গেল। সারফারাজের গলার স্বর, তার চোখের ভাষা, সবকিছুতেই এক অদ্ভুত শীতলতা। সারফারাজ তারা চিহ্ন এন্দু তারা চিহ্ন কহা। সারফারাজ বন্দুক হাতে নিয়ে বসে মাথা চুলকানোর ভঙ্গিতে বলতে লাগল, শালা, এত প্ল্যান করার পরেও সব ভেস্তে দিতে চাইছিস। ভাবলাম এই বুদ্ধিমতী সব সামলে নেবে, কিন্তু না, সে তো দেখি প্রাণের স্বামীর কাছে ধরা দিতে প্রস্তুত। সে আরাধ্যার দিকে তাকিয়ে চোখ সরু করল। তোমাকে দূরে রাখলাম, সব বোঝালাম, কিন্তু না, তুমি তো আমার কথাই শুনলে না। এত ভালোবাসা, এত যত্ন, তবুও তুমি আমারটা হলে না। তার স্বরে অভিমান, রাগ, ক্ষোভ সব মিলেমিশে একটা ভয়ানক রূপ নিচ্ছিল। বলো তো আরাধ্যা, এখন কি করা উচিত? আমার কি এবার ইসহানকে শেষ করে দেওয়া উচিত? তার চোখ ছিল একদম পাথরের মতো শক্ত। আরাধ্যা শিউরে উঠল। তার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তবু সে নিজেকে সামলে বলল, আপনি এমন কিছু করবেন না সারফারাজ। আমি কিন্তু আপনার সব কথা শুনেছি। আপনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না। সারফারাজ এবার মাথা একপাশে কাত করে হাসল। হা হা হা, তারা চিহ্ন সৌঘাতকতা? তুমি এখনো বোঝনি আরাধ্যা, আমি যা করি তার সবকিছুই একটা প্ল্যান। আমি তো তোমার জন্য সব করতে পারি, কিন্তু তার জন্য তোমাকেও কিছু করতে হবে, তাই না? হা হা হা, বিশ্বাসঘাতকতা? তুমি এখনো বোঝনি আরাধ্যা, আমি যা করি তার সবকিছুই একটা প্ল্যান। আমি তো তোমার জন্য সব করতে পারি, কিন্তু তার জন্য তোমাকেও কিছু করতে হবে, তাই না? যেমন ধরো, তোমার প্রাণপ্রিয় জামাইয়ের মৃত্যুটা চোখের সামনে দেখতে হবে। তার চোখে যেন রক্ত নাচছিল। এই শাস্তিই তোমার জন্য, আমার কথা না শোনার শাস্তি। আরাধ্যার হাত পা অবশ হয়ে আসছিল। ইসহানের দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল, এই মুহূর্তে কিছু একটা না করলে কিছু একটা ঘটে যাবে। এদিকে ইসহান এখনো বন্দুক তাক করে আছে, কিন্তু তার মাথায় ঝড় বয়ে যাচ্ছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না, সারফারাজও একজন এনআইএ এজেন্ট হয়ে এত বড় অপরাধের সাথে সংযুক্ত। তুই তুই এনআইএ হয়ে কাজ করিস, অথচ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস? এভাবে সবাইকে ঠকাচ্ছিস? সারফারাজ এবার একচুলও নড়ল না। বরং সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল, যেন এই প্রশ্নটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। বিশ্বাসঘাতকতা? সে এক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ হু হু করে হেসে উঠল। তুই কি করে ভাবলি, ইসহান, আমি দেশটার জন্য কাজ করি? এনআইএতে ঢোকাটাই ছিল আমার সবচেয়ে বড় চাল। তোরা তো শুধু বোকার মতো অর্ডার ফলো করো, কিন্তু আমি প্ল্যান বানাই। মাস্টার মাইন্ড, হা হা হা, আর তোরা নাচিস। তার চোখের কোণে এক অদ্ভুত উন্মাদনা খেলা করছিল। আরাধ্যা এবার ফিসফিস করে বলল, আপনি এত কিছু কেন করলেন? সারফারাজ এবার গভীরভাবে তাকালো তার দিকে। তুমি মনে করো, শুধু তোমার জন্য? আহা, বুদ্ধিমতী, তুমি আমার পুরস্কার। কিন্তু আসল খেলাটা অনেক বড় ছিল। তোমার বাবা তো আমাকে বিশ্বাস করেছিল, তাই না? কিন্তু সে বোঝেনি, বিশ্বাস করাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। আমি কি করব, বেচারা? আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বিচ্ছিরি হাসি দিয়ে বলল। টক। সারফারাজ আঙুলের টোকায় পকেট থেকে একটা ছোট্ট ডিভাইস বের করল। একটা ছোট সুইচের মতো। ইসহানের শরীরে হিমস্রোত বয়ে গেল। তুই জানিস না, বিশ্বাসঘাতকদের শেষটা কি হয়? সারফারাজ এবার তাচ্ছিল্যের হাসি দিল,
কিন্তু তার চোখের কোণায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ফুটে উঠল। শেষ শেষ কার হবে সেটা এখনো নিশ্চিত না। গুলির আওয়াজে পুরো ঘর কেঁপে উঠল। ঘন অন্ধকারে নিখোঁজ আরাধ্যা। অন্ধকার যেন মুহূর্তেই সবকিছু গ্রাস করল। ইসহান টের পেল কেউ একজন তার হাত থেকে আরাধ্যাকে ছিনিয়ে নিয়েছে। আরাধ্যা! সে চিৎকার করতেই চারদিকে এলোপাথারি গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়ল। ইসহান দ্রুত পজিশন নিল, বন্দুক উঁচিয়ে গুলি চালাতে শুরু করল। রিসান এবং তার টিমও শত্রুদের প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ল। একের পর এক শত্রুরা মাটিতে লুটিয়ে পড়ছিল। চারদিক থেকে ধরা পড়ল আমজাদ সাহেব সহ অনেকেই। কিন্তু সারফারাজ? সে কোথায়? আরাধ্যাই বা কোথায়? ইসহানের ভেতরে একটা অস্বস্তি দানা বাঁধছিল। সারফারাজের মতো চালাক একজন সহজে পালাতে পারে না। তার কোনো না কোনো পরিকল্পনা থাকবেই। গোডাউনটা বেশ বড়সড়, ভাঙাচোরা ড্রাম, পুরনো ট্যাঙ্কি, রড, লোহার বাক্সে ঠাসা। আলো প্রায় নেই বললেই চলে। হঠাৎ করেই ভিতর থেকে একটা চিৎকার ভেসে এলো। উহ! কোনো নারী কণ্ঠ। ইসহান আর রিসান মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল চিৎকারের উৎসের দিকে। দম বন্ধ করা উত্তেজনা ছড়িয়ে পড়ল পুরো পরিবেশে। দরজা। সামনে একটা ধাতব দরজা অল্প খোলা অবস্থায় ছিল। ইসহান মুহূর্তের জন্য থামল, তারপর এক দমে দরজাটা ঠেলে দিল। ঢাং! দরজা খুলতেই একটা গুলি তার দিকে ছুটে এলো। ধ! গুলি সোজা তার বাহুতে লাগল। ইসহান মুহূর্তের জন্য দুলে উঠল, কিন্তু পিছু হটল না। যন্ত্রণায় মুখটা কুঁচকে গেলেও সে বন্দুক শক্ত করে ধরল। রিসানও পজিশন নিয়ে নিল। দরজার ভেতরেই দাঁড়িয়ে ছিল সারফারাজ। তার এক হাতে বন্দুক, অন্য হাতে আরাধ্যা। সে নিস্তেজ হয়ে সারফারাজের সামনে পড়েছিল। তার চোখে পানি, মুখে আতঙ্ক। সারফারাজের ঠোঁটে অদ্ভুত এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তুমি এত সহজে আমাকে ধরবে, ইসহান? আহ, বড় ভুল করছো। সঙ্গে সঙ্গেই সে আরাধ্যার কপালে বন্দুক ঠেকিয়ে দিল। এক ইঞ্চিও এগোলে তোমার বউ এখানেই শেষ। ইসহানের পুরো শরীরে যেন আগুন জ্বলে উঠল। রিশাদ সারফারাজের পিছন থেকে গুলি ছুড়ল। সোজা সারফারাজের বুক চিরে বেরিয়ে গেল। শকরফারাজ লুটিয়ে পড়ল। আরাধ্যা ছাড়া পেতেই ইসহানের কাছে দৌড়ে গেল, তার ওড়নাটা দিয়ে ইসনের গুলি লাগার জায়গাটাকে শক্ত করে বাঁধল রক্ত থামানোর জন্য, কিন্তু এই রক্ত যে থামার নয় সেটা সে ভালো করেই বুঝতে পারল। সে রিশাদের দিকে তাকিয়ে জোরে কান্নারত অবস্থায় বলল, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, আপনার স্যারের অবস্থা ভালো না। রিশাদ দৌড়ে তাড়াতাড়ি ইসনের মাথার কাছে এসে বসে রিশাদের চোখেও পানি টলমল করছে। এই স্যার মানুষটাকে সে স্যার কম নিজের আপন ভাইয়ের চোখে দেখে, যাই করুক না কেন এই মানুষটাকে অসম্ভব ভালোবাসে। স্যার চোখ খুলুন, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছি। ইসহান চোখ মেলে আলতো করে হাসল, আমার কিচ্ছু হবে না, এরকম গুলি আমি অনেক খেয়েছি, আমি এত তাড়াতাড়ি মারা। আরাধ্যা ইসনের মুখটা চেপে ধরল, আমি বারবার আপনাকে হারাতে চাই না মির্জা সাহেব। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন একটা গুলি এসে আরাধ্যায়ের বুকটা এফার ওফার করে দিল। ধপ করে স্থানের বুকে লুটিয়ে পড়ল আরাধ্যা, তার কথা শেষ হওয়ার আগেই। রক্তে ভিজে গেছে আরাধ্যার শরীর। তার বুক থেকে গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে, ইসহানের হাতেও সেই উষ্ণ লাল ধারা। না, আরাধ্যা! ইসহানের চিৎকার যেন গোডাউনের অন্ধকার দেয়ালে প্রতিধ্বনিত হল। রিশাদ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। একটু আগেই যে মেয়েটা কাঁদতে কাঁদতে ইসহানের ক্ষত বাঁধছিল, সেই এখন নিস্তব্ধ হয়ে আছে তার চোখের সামনে। কিছু বোঝার আগেই সব ঘটে গেল। সারফারাজ তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল, তারপর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার।
কিন্তু ইসহানের কিছুতেই কিছু আসে যায় না। সে এক মুহূর্তও দেরি করল না, আরাধ্যাকে বুকে জড়িয়ে তুলে নিল কোলে। রিশাদ, অ্যাম্বুলেন্স কোথায়? কাছে কোনো হাসপাতাল আছে? তার কণ্ঠে ব্যাকুলতা, আতঙ্ক, অসহায়ত্ব সবকিছু মিলেমিশে গেছে। আরাধ্যা ক্ষীণ কণ্ঠে চোখ মেলে তাকালো তার দিকে। তার ঠোঁটের কোণে এক ফোঁটা রক্ত, কিন্তু সেই রক্ত মুছে দেওয়ারও শক্তি নেই তার। মির্জা সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না। তার গলাটা ধরে আসছে, কষ্টে কথা বলতে পারছে না। আমি মির্জা সাহেব, আমি শুধু সারফারাজের কথায় এসব করতে বাধ্য হয়েছিলাম। জানেন, যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল আপনিই আমার ভাগ্য লিখন। সেই গা ওড়িতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে চাইতাম আপনি যেন আমার স্বামী হন। তিনি আমার কথা শুনেছিলেন ঠিকই, কিন্তু শেষটা কেন এমন হলো মির্জা সাহেব? তার গলা ভেঙে এলো, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমাদের ছোট্ট একটা ঘর হবে ভেবেছিলাম, বিকেলে সমুদ্রের ধারে বসে ঢেউ গুনব। আপনি ঢেউ দেখবেন আর আমি আপনাকে দেখে হাসব, কিন্তু কেন হলো না? কেন আমাদের ভাগ্য এমন হলো? আমাদেরও অংশ হবে। ইসহান তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। এসব কথা বলো না, কঙ্কাবতী। তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের সব হবে। তুমি আমার পাশে থাকবে, আমি তোমার হাত ধরে রাখব, কেবল চোখ বন্ধ করো না। আমি তোমাকে সুখ দেব, আমি তোমাকে ভালোবাসব। আজকেই তো সব শেষ হয়ে যেত, তুমি কেন এসবের মধ্যে আসলে? তার কণ্ঠ ভেঙে গেল। আরাধ্যা চোখের পানি মুছে হাসতে চেষ্টা করল। কিন্তু আমি তো থাকব না মির্জা সাহেব, আমি তো চলে যাচ্ছি। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইসহান এক মুহূর্ত দেরি না করে তার ঠোঁটে আলতো করে একটা চুমু দিল। তোমার কিছু হবে না কঙ্কাবতী, আমি তোমার কিছু হতে দেব না। কিন্তু আরাধ্যার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আপনাকে ভালোবাসি, সেই শেষ কথা। তার হাতটা ইসহানের হাতে শিথিল হয়ে পড়ল। চুপ। তার বুকের ওঠানামা থেমে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আরাধ্যা। ইসহান তার নিস্পন্দন শরীরটা শক্ত করে ধরে কাঁপতে কাঁপতে বলল, না 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 না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমাদের সব হবে, তুমি কথা দিয়েছ। চোখ খুলো কঙ্কাবতী। আরাধ্যা। কোনো সাড়া নেই, কিছুই নেই। ইসহান আরাধ্যার নিথর শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দিও কঙ্কাবতী, আমি তোমাকে সুখ দিতে পারিনি, কিন্তু ভালোবাসতে কখনো কমতি করিনি। আমাকে এত বড় শাস্তি তুমি দিতে পারো না। আমাকে ক্ষমা করে দিও কঙ্কাবতী, আমি তোমাকে সুখ দিতে পারিনি, কিন্তু ভালোবাসতে কখনো কমতি করিনি। আরাধ্যার শুষ্ক ঠোঁটে ইসহান আলতো করে চুমু দিল। তার ঠোঁটের উষ্ণতা আরাধ্যার নিস্তব্ধ ঠোঁটেও যেন কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করল, কিন্তু আরাধ্যা আর সাড়া দিল না। ইসহান হাত বাড়িয়ে তার কপালের সামনে আলগোছে একগুচ্ছ চুল সরিয়ে দিল। এই চুলগুলো কতবার তার আঙুলে জড়িয়ে ধরেছে সে? কতবার এই চুলের গন্ধে নিজেকে হারিয়ে ফেলেছে? যদিও সবই তার আরাধ্যার অগোচরে, কিন্তু আজ এই চুলের গন্ধেও মৃত্যু ছুঁয়ে আছে। তার বুকের মধ্যে কেমন যেন শূন্যতা ভর করছে। মনে হচ্ছে এই পৃথিবীটা আরাধ্যার নিঃশ্বাসের সাথে একটুখানি ফিকে হয়ে গেছে। কঙ্কাবতী, উঠো। তার কণ্ঠ কাঁপছে, হাত কাঁপছে। তুমি কথা দিয়েছিলে আমাদের সব হবে, আমরা একসাথে থাকব। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। বুকের ভেতর থেকে যেন কিছু চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। রিশাদ পাশে বসে আছে, নির্বাক। তার চোখের কোণা ভিজে গেছে। সে জানে ইসহানের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আজ শেষ হয়ে গেল, কিন্তু জয়ী হল না সে। তার স্যার কি এই শোক সামলাতে পারবে? হঠাৎ বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজল। ইসহান তড়িঘড়ি করে আরাধ্যাকে কোলে তুলে নিল, যেন সে আর এক মুহূর্ত দেরি করবে না। আরাধ্যা, আমি তোমাকে নিয়ে যাব, আমরা চলে যাব, ঠিক সেই সমুদ্রের ধারে, যেখানে বসে ঢেউ গুনব, তুমি বলেছিলে না?
আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, শুধু আমাকে একা করে দিও না, আমি বাঁচতে পারবো না। শুধু তোমার জন্যই তো বেঁচেছিলাম, শুধু তোমার জন্যই এই যুদ্ধ হাসিমুখে বরণ করেছিলাম, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি টুপ করে পড়ে আরাধ্যার নিথর গালে। কিন্তু আরাধ্যা তার চোখ খুলল না। তার বুকের ওঠানামা বন্ধ হয়ে গেছে। সেই শেষ বিদায়। আজ সব শেষ হয়ে গেল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ইসহান আরাধ্যার কপালে শেষবারের মতো ঠোঁট ছুঁয়ে দিল। সে মানতে পারছে না, তার কঙ্কাবতী একটা নিষ্পাপ ফুল ছিল, হয়তো তার পাপের ভাগিদার হল তার কঙ্কাবতী। অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি ভীষণ, মহারানী, যতদিন নিঃশ্বাস থাকবে ততক্ষণ বাসব, কখনো কমবে না। দেখা হবে খুব শীঘ্রই আমাদের আবার। তার কঙ্কাবতী আজ সত্যিই চলে গেল। ঋষাদ একপাশে দাঁড়িয়ে, চোখের কোণায় পানি জমেছে তারও। আজ যেন গোটা দুনিয়া থমকে গেছে। আজ ইসহানের কোল খালি হল। আকাশ জুড়ে সূর্য অস্ত যাচ্ছে, আকাশটা লালচে হয়ে উঠেছে, ঠিক যেন আরাধ্যার রক্তের মতো। এক মুহূর্তের জন্য মনে হল, এই অস্তগামী সূর্যও হয়তো আজ শোকে নত হয়ে আছে, আরাধ্যার সাথে সেও বিদায় নিচ্ছে এই পৃথিবী থেকে। এই অন্তিম লগ্নটুকু আরাধ্যা যেন আর ধারণ করতে পারল না, এস্টেরি স্ট্রিটেই তার রক্তে রঞ্জিত হল। আরাধ্যার জীবনের শেষ স্বপ্নটুকুও অধরাই রয়ে গেল। সমাপ্তি।